এক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মচারীকে মৃত অবস্থায় 1.5 হাত মাটির নিচে খুঁজে পাওয়া যায়। এবং তার থেকেও অদ্ভুত ব্যাপার হলো এই যে তার সেখানে পোস্টিং ছিল বহু বছর ধরে। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম 1.5 হাত মাটির নিচে। গল্পটি লিখেছেন অমলেন্দু সাময়ী। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, দেবস্মিতা এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। মিষ্টি মিষ্টি গন্ধে ভরা ঘরগুলোর আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকার ঘরে একটু স্বাচ্ছন্দ্য বোধ করল অলক্ষোষ। এতক্ষণ যেন শরীরের পেশিগুলো উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছিল নতুন এক চমকের। মেজর অলক্ষোষ ভারতীয় সেনাবাহিনীর তরুণ অফিসার। হালকা রিজু চেহারা, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, আর সারা মুখে বুদ্ধির ছাপ যেন জল জল করছে। চোখ দুটো উদাস। অন্ধকার ঘরে আওয়াজ ভেসে এলো এক পুরুষ কণ্ঠের। প্রতিরক্ষা দপ্তরের উচ্চপদস্থ অফিসার মালহোত্রা সাহেব বলতে লাগলেন, মেজর ঘোষ, আপনার চাকরি জীবনের অতীত ইতিহাস আমরা খুঁটিয়ে তন্ন তন্ন করে দেখেছি। বলতে দ্বিধা নেই, যে কয়েকজন অফিসারকে আমরা আমাদের সেনাবাহিনীর গৌরব বলে মনে করি তাদের মধ্যে আপনি অন্যতম। সেই জন্য এই বিরাট কাজের দায়িত্ব আপনার হাতে দেওয়া হচ্ছে। আমাদের বিশ্বাস এই কাজে আপনি সফল হবেন। কিছুক্ষণ চুপচাপ। ঘরের মধ্যে মিস্টার মালহোত্রা ও মেজর অলোক ঘোষ ছাড়া আর কিন্তু কেউ এই ঘরে নেই। ঘরের সমস্ত জানালা ও দরজা বন্ধ। তার উপর ভারী পর্দা ঝুলছে। হঠাৎ দেওয়ালের সামনে কিছুটা অংশ আলোকিত হয়ে উঠল। বোঝা গেল যে মিস্টার মালহোত্রা প্রজেক্টর চালিয়েছেন। অলোক তাকিয়ে দেখল ধীরে ধীরে ছবি ফুটে উঠছে। ওপরে নীল আকাশ, নিচে পাহাড় আর সবুজ বনানী। মিস্টার মালহোত্রা বলতে লাগলেন, এই জায়গাটার নাম নেফা, এখন যার নাম অরুণাচল প্রদেশ। জায়গাটার অবস্থান নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না। ওই জঙ্গল আর পাহাড়ের মধ্যে আছে আমাদের একটা ছোট্ট আর্মি ইউনিট। কমান্ড করেছেন কর্নেল চ্যাটার্জি। সম্প্রতি আমাদের এক বন্ধু দেশ থেকে প্রতিরক্ষা সম্পর্কিত একটি দলিল ওই ইউনিটে এসে পৌঁছেছে। আপনার কাজ হবে দলিলটা নিরাপদে দিল্লিতে নিয়ে আসা। কাজটা এই কারণে গুরুত্বপূর্ণ যে আমরা অনুমান করছি শত্রুপক্ষের গুপ্তচর অলরেডি দলিলটার একটা মাইক্রোফিল্ম ফটো তুলে নিয়েছে, কিন্তু ফিল্মটি ইউনিটের মধ্যেই রয়ে গেছে। ওরা এখনও সেটা সরিয়ে ফেলতে পারেনি। দ্বিতীয়ত, মাত্র কয়েকদিন আগে ওই ইউনিটের সিকিউরিটি অফিসার মেজর নায়ার নিহত হয়েছেন। দেওয়ালের গায়ে তখন পাহাড় ও জঙ্গলের পাশ কাটিয়ে একটি নদী দেখা যাচ্ছে। ছবির মতো এঁকে বেঁকে পাহাড়গুলোর মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলেছে সে। আবার কখনো উছলা তরুণীর মতো খিলখিল করে হেসে উঠছে। তারপর ক্যামেরা আরও নিচে নেমে এলো। সারি সারি কুড়ে ঘর, অর্ধ উলঙ্গ কিছু মানুষ হেঁটে চলে বেড়াচ্ছে। মিস্টার মালহোত্রা বললেন, ওরা হলো ওখানকার স্থায়ী বাসিন্দা। শিক্ষা দীক্ষার আলো এখনো পৌঁছায়নি, ফলে ওরা এখনো সো কল্ড অসভ্যই রয়ে গেছে। সাধারণভাবে ওরা বিপজ্জনক নয়, কিন্তু ওদের ধর্মবিশ্বাসে আঘাত করলে ওরা পারে না এমন কোনো কাজ নেই। ওখানে ছোট্ট একটা হেলথ সেন্টার আছে, একজন ডাক্তার আর কিছু নার্স আছে। আপনাকে জানিয়ে রাখা ভালো যে ওই আদিবাসী মেয়েরা খুব সুন্দরী এবং ওদের স্বাস্থ্য খুব লোভনীয়। প্রজেক্টরের আলোগুলো নিভে গেল। মিস্টার মালহোত্রা ঘরের আলো জ্বেলে দিলেন। তারপর হাসি মুখে এগিয়ে এলেন অলোক ঘোষের দিকে। মেজর ঘোষ, ওই দলিলটার ওপর আমাদের দেশের নিরাপত্তা সম্পূর্ণভাবে নির্ভরশীল। আশা করি আপনি কাজের গুরুত্ব বুঝতে পারছেন। সো বেস্ট অফ লাক। অলোক ঘোষ উঠে দাঁড়ালো। খাপখোলা তরলের মতো একবার ছিড়িক দিয়ে উঠল তার শরীরখানা। মিস্টার মালহোত্রা তাকিয়ে দেখলেন। দেখবার মতোই চেহারা অলোকের। শরীরে একটুও কোথাও মেয়েতে নেই। চওড়া বুক আর সরু কোমরে বীরের কাঠিন্য। দলিলটা বর্তমানে কোথায় আছে? মেজর নায়ার কিভাবে নিহত হয়েছেন? অফ ডিউটিতে তিনি যখন বেরিয়েছিলেন তখন তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আমাকে ওখানে কিভাবে পাঠানো হচ্ছে? আপনাকে পাঠানো হচ্ছে মেজর নায়ারের জায়গায় সিকিউরিটি অফিসার হিসেবে। কিন্তু যেই মুহূর্তে আপনি কাজ শেষ করবেন আপনি সোজা চলে আসবেন দিল্লিতে। এর জন্য নতুনভাবে কোনো অর্ডার ইস্যু করা হবে না। আপনার চলে আসার সুবিধার জন্য 2খানা প্লেন ও 1খানা হেলিকপ্টার সবসময় স্ট্যান্ড বাই থাকবে। তবে প্রয়োজন মনে করলে বাই রেল অথবা
বাই রোডও আপনাকে আসতে হতে পারে। আর কিছু? ধন্যবাদ স্যার, আর কিছু নয়। উইশ ইউ অল দ্য বেস্ট। প্রতিরক্ষা মন্ত্রক থেকে মেজর অলোক ঘোষ যখন বেরিয়ে এলো, দিল্লির ঘড়িতে তখন রাত 9টা। একটা ট্যাক্সি ধরে সোজা চলে এলো চাঁদনি চকে। কাল সকালেই রওনা হতে হবে নেফার উদ্দেশ্যে, সেই জন্যই কিছু কেনাকাটার দরকার। চাঁদনি চকে তখন আলোর পসরা। আনমনে হাঁটতে লাগলো অলোক। দু একটা দোকানে ঢুকে কিছু কেনাকাটাও করলো। তারপর বাড়ি ফেরার জন্য যখন ট্যাক্সির লাইনে দাঁড়ালো, তখন হঠাৎ পেছন থেকে কে যেন তার নাম ধরে ডেকে উঠল। হাই অলোক, তুই এখানে? অলোক চমকে উঠল, তাকিয়ে দেখল রজত সেন। এককালে দুজনে কলেজে পড়েছিল একসঙ্গে। রজতের পরনে টেরিকটের প্যান্ট আর হাওয়াই শার্ট। একগাল হেসে রজত বলল, তোকে যে একেবারে চেনাই যাচ্ছে না রে। হ্যাঁ, একবারে পাক্কা মিলিটারি ম্যান। হাসির জবাবে হাসি দিয়ে অলোক বলল, মিলিটারি ম্যানদের চেনা সবসময় একটু কঠিন, কিন্তু তোরও তো অনেক পরিবর্তন হয়েছে। বিরাট একখানা গোফ রেখেছিস। তুই না ডাকলে আমি তো তোকে চিনতেই পারতাম না। তোরই ভাষায় জবাব দিই, মিলিটারি ম্যানদের চেনা সবসময় কিন্তু একটু কঠিনই হয়। অর্থাৎ? আমি বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট, ফ্লাইট লেফটেন্যান্ট রজত সেন। মাই গুডনেস, আমরা তাহলে একই গোয়ালের গরু। তুই তো আমার কোনো খোঁজই রাখিস না। চল কোথাও একটু বসা যাক নাকি? না রে, আজ আর সময় হবে না। কাল সকালের ফ্লাইটে আমাকে আসাম যেতে হচ্ছে। পোস্টিং? হ্যাঁ। আরে তবুও চল না, একজনের সাথে তোর হালাপ করিয়ে দিই, চল। অনিচ্ছা সত্ত্বেও পা বাড়ালো অলোক। চাঁদনি চক থেকে লালকেল্লার দিকে হাঁটতে লাগলো দুজনে। রজত একটা সিগারেট ধরালো। বড় রাস্তা পার হয়ে যখন সামনের খোলা ময়দানে দুজন পা রাখলো, অকস্মাৎ মনে হলো বর্তমান সভ্যতা থেকে তারা যেন বহু দূর পিছিয়ে এসেছে। সামনে ইতিহাসের স্মৃতিভরা লালকেল্লা অতিকায় এক জীবের মতো আবছা অন্ধকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। থমথম করছে চারিদিক। অথচ কিছুটা দূরেই দিল্লির চাঁদনি চকের অনেক মানুষের কলকলিতে মুখরিত হয়ে রয়েছে। চলছে কেনা বেচা। অলোক ফিসফিসিয়ে বলল, এইদিকে কোথায় যাচ্ছিস রে? আমার লেটেস্ট প্রেমিকা সারদার সঙ্গে তোর আলাপ করিয়ে দেবো, চল। মেয়েটিকে দেখলেই তুই একবারে চমকে উঠবি। তামিলনাড়ুর মেয়ে, বুঝলি, পেশায় নার্স। ওই নেফার কাছে কোনো এক হাসপাতালে চাকরি করছে। তোর কাজে লাগবে। আমার কাজে লাগবে? চকিতে অলোকের সমস্ত স্নায়ুগুলো সজাগ হয়ে উঠল। কি বলতে চায় রজত? নেফার কাছে কোনো এক হাসপাতালে রজতের প্রেমিকা সারদা চাকরি করে, সে নাকি অলোকের কাজে লাগবে। তার মানে সে যে নেফা যাচ্ছে সেটা রজত জানে। অর্থাৎ অর্থাৎ যাওয়াটা আর তার গোপন নেই। কিন্তু তা কী করে সম্ভব? মাত্র 1 ঘন্টা আগে সে প্রতিরক্ষা মন্ত্রক থেকে নির্দেশ পেয়েছে। এর মধ্যেই রজত সেন নামক এয়ারফোর্সের একজন পাইলট সে খবর জানতে পারল কী করে? অর্থাৎ গোপন খবরটার গোপন নেই। কেন সে যাচ্ছে তাও নিশ্চয়ই রজত জানে। মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল অলোক। মুখে বলল, তোর প্রেমিকা আর আমার কি কাজে লাগবে? তুই তো জানিসই, মেয়েদের সংস্রব্য সবসময় আমি এড়িয়ে চলি। কেন, মিলাইকে এখনো বলতে পারিসনি? মিলাই? অনেক দিনের পুরনো একটা ব্যথা জায়গায় কেউ যেন খোঁচা মারল। সারা শরীরটা যেন একবার কেঁপে উঠল অলোকের। মিলাই? এটা তো কোনো নাম নয়, এটা যেন একটা সঙ্গীত। সবসময় যার রেশ অলোকের বুকের মাঝে রিনরিনিয়ে বাজে। একটা ব্যথা, একটা যন্ত্রণা, তার সঙ্গে অফুরন্ত আনন্দের ধারা, সব মিলিয়ে একটা মিষ্টি মেয়ের নাম মিলাই। হৃদয়ের গভীরে তখন সানাইয়ের যে সুরটা বেজে চলেছিল সেটা কঠিন চোখে শাসন করল অলোক। উদার চোখ দুটো থিরথির করে কেঁপে উঠল। এখন ভাবাবেগের সময় নয়। রজতের পরের কথায় তার সমস্ত মন প্রাণ আবার সজাগ হয়ে উঠল। রজত ফিসফিসানি সুরে বলল, অলোক, তুই যে কাজের ভার নিয়ে কাল রওনা হচ্ছিস সেটা আমি জানি। ডিটেল হয়েছে ওই স্ট্যান্ড বাই এয়ারক্রাফটের পাইলট হিসেবে। তোকে নেফা থেকে নিরাপদে দিল্লি ফিরিয়ে আনাই হলো আমার কাজ। কিন্তু আমার মনে হচ্ছে তোর আর আমার পিছনে শত্রুপক্ষের গুপ্তচর লেগেছে। খুব সাবধানে থাকিস, বুঝলি? পরক্ষণেই পাকা অভিনেতার মতো গলার স্বর উচ্চগ্রামে চড়িয়ে বলল, তাহলে তোর মিলাইয়ের কোনো খবরই পাসনি? অলোক ঘোষের মধ্যে ঝড় বয়ে গেল। কোন রজত?
কি বলল সে? একটা কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই সামনের অন্ধকার থেকে কে যেন এগিয়ে এলো। অলোক দেখল স্কার্ট পরিহিতা এক রমণী। আবছা আলোয় তার মুখের দিকে তাকিয়ে যেন চমকে উঠল অলোক। রজত তার পরিচয় করিয়ে দিল। আমার বান্ধবী সারদা কৃষ্ণমূর্তি, আর এ হলো আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মেজর অলোক ঘোষ। নিজেকে সামলে নিল অলোক। মেয়েটি অবিকল যেন মিলাইয়ের প্রতিচ্ছবি, শুধু তফাৎ গায়ের রং। মিলাই ছিল কাঁচা হলুদে সূর্যের আলোর ঠিকরেপনময়ী সান্ত্বনা, আর এ হলো তামিলনাড়ুর স্বাভাবিক উজ্জ্বল শ্যামবর্ণের মূর্তিময়ী যৌবনের আবেদন। তফাৎ আছে বই কি, কিন্তু প্রথম দৃষ্টিতে চমকে ওঠার মতোই মিল। অলোক ঘোষ মুহূর্তে মেজরে রূপান্তরিত হলো। রজতের কথা যদি সত্যি হয়, তাহলে প্রতিমন্ত্রকের বাইরে রজত জানে তার পরবর্তী ডিউটিটা কি, আর রজতের কথা অনুযায়ী তার পেছনে শত্রুপক্ষের গুপ্তচরও ঘুরছে। সারদা রজতের বান্ধবী, তাকে বিশ্বাস করা যায় কি? ইংরেজিতে আলাপ শুরু হলো তিনজনের। পায়ে পায়ে হাঁটতে লাগলো চাঁদনি চকের দিকে। সারদা বলল, সেন তো আপনার কথা বলতে অজ্ঞান। ওর কাছে আপনার প্রশংসা এত শুনেছি যে বহুদিন থেকে আপনাকে আমার দেখার ইচ্ছা। আজ সে আশা পূর্ণ হলো। উদাস চোখে সারদার মুখের দিকে তাকিয়ে অলোক বলল, ধন্যবাদ। সারদার চোখের যেন পলক পড়ে না। মুগ্ধ দৃষ্টিতে মোহাচ্ছন্নের মতোই বলল সে, ইউ আর রিয়েলি হ্যান্ডসাম মিস্টার ঘোষ। আবার বলছি ধন্যবাদ। আপনি আমাকে সারদা বলেই ডাকবেন। অলোকের কপালে চিন্তার রেখা পড়ল। মেয়েটি কি তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে? ঈষৎ কঠিন কণ্ঠে অলোক বলল, তার কি কোনো প্রয়োজন আছে মিস? আপনার সঙ্গে আমার আর দেখা হবে কিনা সন্দেহ। হয়তো আজকের আলাপই শেষ আলাপ। অপমানে সারদার মুখে একটা কালো ছায়া নেমে এলো। আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথাটা বলিনি মিস কৃষ্ণমূর্তি। আমরা মিলিটারি মানুষ। লোকালয়ের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই কম, তবে আপনাকে আমার মনে থাকবে। হাতের ঘড়ির দিকে তাকালো অলোক। 10:30। বুঝতে পেরে রজত বলল, তোকে আর দেরি করাবো না, তুই যা। গুড নাইট। হ্যাঁ, চাঁদনি চকের হালকা ভিড়ের মাঝে ওদেরকে ছেড়ে দিয়ে চলমান একটি ট্যাক্সি থামিয়ে অলোক উঠে পড়ল। অলোক ভেবেছিল প্রতিরক্ষা মন্ত্রক থেকে যে কাজের ভার তাকে দেওয়া হয়েছে সেটা শুরু হবে নেফার সেই আর্মি ইউনিট থেকে, কিন্তু এখন বোঝা গেল তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এখন থেকে প্রতিটি সেকেন্ড মূল্যবান। সময়ের মাত্র 1.5 ঘন্টা সে অপচয় করেছে। অপচয় না, ভুল বলা হলো। রজতের সঙ্গে তার আকস্মিক আলাপই তাকে সচেতন করে দিয়েছে, মনে করিয়ে দিয়েছে সে হলো মেজর অলোক ঘোষ, ভারত সরকারের বিশ্বস্ত কর্মচারী, মালহোত্রার ভাষায় মিলিটারির গৌরব। বাড়ির কাছে ট্যাক্সি থামাতে ভাড়া মিটিয়ে অলোক নেমে পড়ল। চাবি খুলে নিজের ঘরের মধ্যে পা দিল অলোক। ঘরটা অন্ধকার। দূরে ল্যাম্পপোস্টের আলো আবছাভাবে মেঝের ওপর ছড়িয়ে আছে। আলো সুইচটা অন করে বিছানায় শরীরটা এলিয়ে দিল সে। ঘড়িতে তখন 12টা। 2 মিনিট বা 3 মিনিট সময় কেটেছে। সহসা একটা ভরাট গলার আওয়াজে যেন চমকে উঠল অলোক। কেউ যেন বলছে, নমস্কার মেজর ঘোষ। এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু প্রয়োজনটা খুব জরুরি, তাই আর অপেক্ষা না করে সোজা আপনার কাছে চলে এসেছি। বিদ্যুতের চমকের মতো বিছানার উপর উঠে বসল অলোক। ঘরের একমাত্র দরজাটা ভেতর থেকে বন্ধ, এবং মুহূর্তের মধ্যেই কোট পকেট থেকে রিভলভারটা তার হাতের মুঠোয় চলে এলো। কেউ কি ঘরের মধ্যে আগে থেকেই লুকিয়েছিল? কণ্ঠস্বরটা আবার শোনা গেল, অলোক বাবু, ভারত সরকার আপনাকে যতখানি গুরুত্ব দেয় আমরাও ঠিক ততখানি দিই। আপনার কাজের ওপর আমাদের ভরসা আছে, তাই অনুরোধ, নেফায় গিয়ে আপনি দলিলের একখানা ফটোস্ট্যাট কপি অথবা মাইক্রোফিল্মটা আমাদের হাতে তুলে দেবেন। এর জন্য আমাদের সরকারের তরফ থেকে আপনাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। অলোক ইতিমধ্যে বিছানা থেকে নেমে পড়েছে। তারপর রিভলভারটা তার হাতের মুঠোয় শক্ত করে ধরে পা টিপে টিপে এগোতে লাগলো সুইচ বোর্ডের দিকে। পরপর কয়েকটা সুইচ টিপে দিল। রান্নাঘর, বাথরুম, ডাইনিং স্পেস নিমেষের মধ্যে আলোকিত হয়ে উঠল যেন। তীক্ষ্ণ চোখে চারিদিকে তাকালো অলোক। কেউই নেই। খাটের নিচে, পর্দার আড়াল, রান্নাঘর তন্ন তন্ন করে খুঁজল সে। আশ্চর্য, কোনোখানে কোনো মানুষের ছায়ামাত্রও নেই। তাহলে এই কণ্ঠস্বরের অধিকারী কোথা থেকে কথা বলছে? কোথায় লুকিয়ে রেখেছে নিজেকে?
সেই ভৌতিক কণ্ঠস্বর তখনও বলে চলেছে। আপনাকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনি যদি আমাদের কথা মতো কাজ করেন, সরকারকে আমরা এ বিষয়ে কিছুই জানাবো না। আপনি নিরাপদে আসল ললিতখানা নিয়ে ফিরে আসতে পারবেন দিল্লিতে, কিন্তু 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 যদি আমাদের প্রস্তাবে আপনি সম্মত না হন, তাহলে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে স্বয়ং ভগবানও আপনার মৃত্যু রোধ করতে পারবে না। পারবে না, ভগবানও পারবে না। অলোক এক দৌড়ে জানালার কাছে এগিয়ে গেল, পর্দা সরিয়ে বাইরের দিকে তাকালো। সামনেই লাইট পোস্টের আলোতে সবকিছু দিনের মতো পরিষ্কার। মানুষ কেন, একটা ইঁদুর থাকলেও তাকে স্পষ্ট দেখা যেত। জানলাটা বন্ধ করে দিল অলোক। হাতের পেশিগুলো শক্ত হয়ে ফুলে উঠেছে। একটা দারুণ উত্তেজনার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে অলোকের। কি কথা বলছে? কোথায় লুকিয়ে রেখেছে সে নিজেকে? কণ্ঠস্বরটি বলেই চলেছে, যদি আপনি আমাদের প্রস্তাবে সম্মত হন, তাহলে দয়া করে আপনার শোয়ার ঘরের আলোটা 3 বার নেভাবেন, 3 বার চালাবেন। তাহলেই আমরা সবটা জানতে পারবো। এবং আপনাকে কথা দিচ্ছি, কাল সকালেই আপনি 25,000 টাকা পেয়ে যাবেন। বাকিটা কাজ মিটলে। ধন্যবাদ, শুভরাত্রি। ভৌতিক কণ্ঠস্বরটি থেমে গেল। ঘরের মধ্যে নিদারুণ স্তব্ধতা। একটা অস্বস্তিকর অনুভূতিতে সারা মনটা যেন ভরে গেল অলোকের। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। আবার সবকটা ঘর খুঁজে ফেলল সে। সে ছাড়া আর কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই পুরো অ্যাপার্টমেন্টের মধ্যে। তবে কথাটা কে বলল? ভূত? নিজের মনে মনেই হেসে ফেলল অলোক। চোখ রাঙিয়ে শাসন করল শৈশবের মনটাকে। শাট আপ। ঠাকুমার কোলে শুয়ে ভূতের গল্প শোনার দিন অনেকদিন আগেই চলে গেছে। এখন তুমি মেজর ঘোষ, আর্মি অফিসার, দেশের সৈনিক। মাতৃভূমি রক্ষার জন্য তোমার জীবন উৎসর্গীকৃত। ভুলে যেও না, ধোয়ার দেখা পেলে তার পেছনে আগুনের অস্তিত্ব থাকতেই হবে। অ্যাপার্টমেন্টের প্রতিটা ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো অলোক। অবশেষে পাওয়া গেল সেই ভৌতিক কণ্ঠস্বরের অধিকারীকে। রিভলভারটা পকেটে পুরে বিস্ময়ে অবাক হয়ে গেল অলোক। এটা একটা টেপ রেকর্ডার। বইয়ের র্যাকের মধ্যে সযত্নে লুকিয়ে রাখা ছোট্ট একটা টেপ রেকর্ডার। আর সেখান থেকেই এক জোড়া তালে বেঁচে চলেছে তার ঘরে। হয়তো আলো জ্বলা সুইচটা সে অন করেছিল, তখন নিজের অজান্তেই টেপ রেকর্ডারটাও চালু হয়ে গিয়েছে। টেপ রেকর্ডারটা হাতে তুলে নিল অলোক। বিদেশি জিনিস, অথচ বেশ শক্তিশালী। আবার সে চালু করলো টেপ রেকর্ডারটি। আবার শোনা গেল সে ভৌতিক কণ্ঠস্বর। নমস্কার মেজর ঘোষ, এই অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। পালাম এয়ারপোর্ট। পালাম এয়ারপোর্ট থেকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোয়িং 737 যখন আকাশে নীলে মিলিয়ে গেল, তখন অলোকের ঘড়িতে সকাল 6টা। কাল থেকে একটার পর একটা বিস্ময় যেন অলোকের জন্য অপেক্ষা করছে। প্রথমত, এমন একটা দায়িত্বপূর্ণ কাজের জন্য প্রতিরক্ষা মন্ত্রক তাকে নির্বাচন করেছে। তারপর চাঁদনি চকে এককালের কলেজি বন্ধু রজতের সঙ্গে সাক্ষাৎ। রজতের বান্ধবী সারদা, যার সাথে অলোকের স্বপ্নের রানী মিলাইয়ের অদ্ভুত মিল রয়েছে। কিন্তু এতগুলো চমকপ্রদ ঘটনাকে ছাড়িয়ে গেছে আজকের সকালের বিস্ময়। বোয়িং 7-এর অভ্যন্তরে প্রকাশ করে অবাক হয়ে অলোক আবিষ্কার করল তার পাশের সিটেই সারদা বসে রয়েছে। চোকাচুকি হতেই সারদা বলল, গুড মর্নিং মিস্টার ঘোষ। সবিস্ময়ে অলোক বলল, আপনি? ছুটি শেষ, ডিউটিতে জয়েন করতে চলেছি। এয়ার হোস্টেস তখন বলতে শুরু করেছে। এয়ার হোস্টেসের বক্তব্য শেষ হতেই হালকা সেতারের সুরে জায়গাটা ভরে উঠল। অলোক জিজ্ঞাসা করল, আপনি যাবেন কোথায়? নেফা। নেফা কোথায়? চেঙ্গেল। চেঙ্গেল? চমকের পর চমক। অলোকেরও গন্তব্যস্থল চেঙ্গেল। ভারত চীন সীমান্তে নেফার অন্তর্গত ছোট্ট একটি জনপদ। তীক্ষ্ণ দৃষ্টিতে সারদার দিকে তাকালো অলোক। চোখের পাতা নাচিয়ে দুগালে টোল ফেলে সারদা বলল, কাল রজতের কাছে আপনার মিলায়ের গল্প শুনলাম। আরও শুনলাম আমাকে নাকি অবিকল মিলায়ের মতো দেখতে। সত্যি নাকি অলোকবাবু? মিলাই। মুখটা ব্যথাতুর হয়ে উঠল অলোকের। চকিতে বাহাতে 3টে আঙুলে একটি বিশেষ মুদ্রা করল সারদা। আবার একটা চমক। প্রতিরক্ষা মন্ত্রকের মালহোত্রা সাহেবের নির্দেশ অনুযায়ী এই বিশেষ মুদ্রার প্রদর্শনকারী হচ্ছে তার বন্ধু, অর্থাৎ সারদা তার বন্ধু। এই একই কাজের ভার নিয়ে দুজনই চলেছে, অর্থাৎ সারদাকে বিশ্বাস করা যায়।
আপনাকে ভুল বোঝার জন্য ক্ষমা চাইছি মিস কৃষ্ণমূর্তি। ও প্রসঙ্গ এখন থাক অলোকবাবু। এদিক ওদিক তাকিয়ে দেখে নিল সারদা। ইঙ্গিত বুঝতে খুব একটা দেরি হলো না অলোকের। এয়ারক্রাফটটা বর্তমানে একটি পাবলিক প্লেস ছাড়া আর কিছুই নয়, তাই স্বাধীনতার প্রয়োজন আছে বইকি। সারদা বলল, সত্যি বলছি, আমাকে আরেকটা মেয়ের মতো দেখতে জেনে আমি কিছুতেই কৌতূহল চেপে রাখতে পারছি না। বলবেন মিস্টার ঘোষ আপনার মিলাইয়ের গল্প? আবার বুকের ভেতরটা টনটন করে উঠল অলোকের। মিলাই, এ তো শুধু একটা নাম নয়, একটা বেদনা। অনেক যন্ত্রণা নিয়ে অলোকের বুকের মধ্যে যে ক্ষতটা সৃষ্টি হয়েছিল, সেখান থেকে নতুন করে রক্তের ধারা নেমে এলো যেন। কে সে? মিলাই নামে সেই ছোট্ট মেয়েটি, যার সঙ্গে অলোকের বয়সের তফাৎ অনেক। সেই মেয়েটি অনেকবার, অনেক দিন দেখেছে সে। দুধে হালতা রঙের, পটল চেরা চোখে এক স্বপ্নের দেশের মেয়ে সে। স্কুল ফাইনাল পরীক্ষা দিয়ে বেড়াতে এসেছিল তার মামার বাড়িতে, সেখানেই প্রথম দেখেছিল মিলাইকে। বাচ্চাদের নাটক হবে, তাই মেকআপ দেওয়ার জন্য তার ডাক পড়ল। সন্ধ্যে থেকে একজনের পরে একজনকে মেকআপ করে চলেছে অলোক। মেকআপ টিউব, ফেস পাউডার, রুজ, আইব্রো, একে একে রূপান্তরিত হচ্ছে নাটকের চরিত্রে। অবশেষে মেকআপ নেওয়ার জন্য এগিয়ে এসেছিল একটি 12 বছরের মেয়ে। দ্রুত হাত চলতে লাগলো অলোকের। মেকআপের গুণে রংটা যেন ফেটে পড়তে লাগলো মেয়েটির। ফেস পাউডারের প্রলেপ দিয়ে আইব্রো পেন্সিলের ছোঁয়ায় চোখ দুটো যেন স্বপ্নময় করে দিল অলোক। তখনও তার মনে ঝড় ওঠেনি, কিন্তু সিঁদুরের টিপ যেই পড়িয়েছে মেয়েটির কপালে, সেই মুহূর্তে তার হৃদয়ে বেজে উঠে যেন হাজার হাজার ঐকতান। নিমেষের মধ্যে স্বপ্নের রাজকন্যায় পরিণত হলো সেই মেয়েটি। এত রূপ সম্ভব একটি মেয়ের দেহে? এক মাথা কোকড়ানো চুল, ছোট্ট কপাল, টানা টানা ডাগর দুটো চোখ, ছবির মতো ভুরু আর পাতলা নাক। এ কাকে দেখছে অলোক? স্বর্গের মেনকা উর্বশী কি এর থেকে সুন্দরী ছিল? মেনকার চোখের দিকে তাকিয়ে বিশ্বমিত্রের মতোই তার অবস্থা হয়েছিল। নিজেকে হারিয়ে ফেলল অলোক। কতক্ষণ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল তা সেটা মনে নেই। শুধু মনে হয়েছিল এই মুহূর্তে জগতে সবকিছু যেন স্তব্ধ হয়ে গিয়েছে। সময় বইছে না, নদীর জলে স্রোত নেই, সাগর জলে উথাল পাথালি আর নেই। অলোক তখন কোথায়? চমক ভাঙল মেয়েটার কথায়। যা, অমন করে তাকিয়ে থাকলে আমার বুঝি লজ্জা করে না? বাস্তবে ফিরে এলো অলোক। লজ্জার হাসি মেয়েটার ঠোঁটের কোণে। মুখের এই স্বর্গীয় অভিব্যক্তি দেখতে পাওয়া ভাগ্যের কথা। অলোকের মনে হলো সে যেন ধন্য হয়ে গেছে। মেয়েটি আবার বলল, আর কতক্ষণ লাগবে তোমার সাজাতে? এই তো হয়ে এলো। কি নাম তোমার? মিলাই। সেই সুরটাই বেজে উঠল অলোকের মনে। তারপর কতবার, কত দিন দেখল সে মিলাইকে। রূপনারায়ণের নদীর চরে, খেলার মাঠে, সবুজ গাছের ছাওয়ায়। আর সেই মিলাই খেলে বেড়ালো, গল্প করল। মিলাই হাসলে তার বুকে যেন ঝড় ওঠে। মিলাইয়ের চোখে জল দেখলে পৃথিবী ধ্বংস করে দিতে ইচ্ছে করে। চারদিকে শুধু মিলাই, মিলাই আর মিলাই। কলকাতায় ফিরে আসার পর তার আর মন বসে না। বই খুললে বইয়ের পাতায় যেন মিলাইয়েরই ছবি ভেসে ওঠে। চোখ বন্ধ করলে মিলাই হাসতে থাকে। অলোক যেন পাগল হয়ে যাবে। 2-1 মাস ছাড়া ছাড়াই সে দৌড়ে যায় মামার বাড়িতে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার পথ। দিনগুলো আবার রঙিন প্রজাপতির মতো উঠতে থাকে। তারপর একদিন অবাক বিস্ময়ে অলোক আবিষ্কার করল মিলাই ফ্রক ছেড়ে শাড়ি পরেছে। শাড়ি পরা অবস্থায় প্রথম মিলাইকে দেখেছিল যখন অলোক, ইচ্ছে করছিল এক্ষুনি যেন সে তার বউ করে বাড়ি নিয়ে যায়। যা, লজ্জায় লাল হয়ে ছুটে পালিয়েছিল মিলাই। পলকের মধ্যে তার শাড়ির আঁচল ধরে ফেলেছিল অলোক। সিনেমায় যেমন ফ্রক শট থাকে, ঠিক সেই মুহূর্তে অলোক ও মিলাইও বুঝি পটে আঁকা ছবির মতোই হয়ে গিয়েছিল। দুজন দুজনের চোখে গভীরভাবে মুহূর্তের জন্য হারিয়ে ফেলেছিল নিজেদের। কিন্তু সেটা শুধু কিছুক্ষণের জন্য। মিলাই এগিয়ে এসেছিল অলোকের দিকে, একেবারে বুকের কাছে এসে দাঁড়িয়েছিল। তারপর ফিসফিস করে বলেছিল, আমারও ইচ্ছে করছে। কিন্তু এই পর্যন্তই সবটাই সুখের স্মৃতি। কিন্তু তারপর অলোক আর ভাবতে পারে না। বুকটা যেন ফেটে যেতে চায়, কপালের শিরা দুটো যেন ছিঁড়ে যেতে চায়। অথচ অলোক কত অসহায়। 20 বছরের তরুণ হয়েও তার কিছু করার ছিল না। মিলাই যেন হারিয়ে গেল। সেই দুঃস্বপ্নের দিনে বেলা 2টোর সময় স্কুলের ছুটির পর মিলাই বাড়ি ফিরছিল।
তার সঙ্গে আর তখন কোনো সাথী ছিল না। স্কুল থেকে বাড়ি আসার পথে প্রতিদিন মিলাই একটি জাতীয় সড়ক অর্থাৎ বম্বে রোড হয়ে আসতে হয়। জাতীয় সড়ক অর্থাৎ যে পথ দিয়ে প্রতিদিন শত শত লরি মালপত্র নিয়ে দৈত্যের মতো ঊর্ধ্বশ্বাসে যাতায়াত করে, যে পথে প্রতি 3 দিনে অন্তত একটা করে দুর্ঘটনা ঘটে, সেই পথ অতিক্রম করে মিলাইকে যাতায়াত করতে হয়। সেদিন দুপুরবেলা নির্জন পথ ধরেই মিলাই আসছিল। যে মুহূর্তে বম্বে রোডে সে পা রেখেছে, হঠাৎ একটি ট্রাক তার পাশে এসে দাঁড়িয়ে পড়ল। মুহূর্তের মতো শয়তানের মতো কয়েকটা লোক তার মুখ বেঁধে তাকে ট্রাকে তুলে নিল। তারপর ছুটে চলল বম্বের দিকে। মিলাই হারিয়ে গেল। অনেক খোঁজাখুঁজি, অনেক থানা পুলিশ করা হলো, কিন্তু মিলাই নামক অলোকের স্বপ্নের রানীকে আজ 12 বছরের মধ্যে একবারও দেখা যায়নি। ডিব্রুগড় থেকে হেলিকপ্টারে অলোক যখন চেঙ্গেলে পৌঁছলো, তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। সারদাকে ডিব্রুগড়েই গুড বাই জানিয়ে এসেছে অলোক, কারণ সারদা চেঙ্গেলে আসবে বাসে চড়ে। আগামীকাল সকালে সে চেঙ্গেলে পৌঁছবে। অলোকের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা ছিল। চেঙ্গেলে ছোট্ট হেলিপ্যাডে যখন সে অবতরণ করলো, তখন সন্ধে বেশ ভালোই জমিয়ে এসেছে। তারই মাঝখান থেকে মিলিটারির পোশাক পরা একজন এগিয়ে এলো। ওয়েলকাম টু চেঙ্গেল মেজর ঘোষ। অলোক তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে কর্নেল চ্যাটার্জি, এখানকার আর্মি ইউনিটের অফিসার কমান্ড। সঙ্গে সঙ্গে অ্যাটেনশন হয়ে স্যালুট দিল অলোক। গুড ইভিনিং স্যার, মেজর ঘোষ ইজ রিপোর্টিং টু ইউ। আসুন আমার সঙ্গে। তা পথে তেমন কোনো কষ্ট হয়নি তো? না, তেমন কিছু নয়। তারপর কর্নেলের সঙ্গে অফিসে এসে হাজির হলো অলোক। সুন্দর সাজানো গোছানো অফিস। অফিস কমান্ডিংয়ের অফিস এমনই হওয়া উচিত। ঠিক তেমনই একটি দৃষ্টিকটু লাগলো একটা জিনিস। অফিস ঘরের এক কোণে পুজোর সরঞ্জাম। ছোট একটা জলচৌকির ওপর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ, তার সামনে ধূপদানি, কোষাকুষি এবং বিভিন্ন নানাবিধ পুজোর সরঞ্জাম। অলোকের দৃষ্টি সেই দিকে আকৃষ্ট হতে দেখে চ্যাটার্জি সাহেব বললেন, আপনাদের ভাষায় আমি একটু বেশি পরিমাণে আস্তিক। আমার দিন শুরু হয় রাধাকৃষ্ণের পুজোর মাধ্যমে। আরও নানান প্রসঙ্গে অবতারণা করলেন কর্নেল চ্যাটার্জি। ইউনিটের কাজ, সিকিউরিটি অফিসার হিসাবে অলোকের কী দায়িত্ব হবে, সেসব বিষয়ের বিস্তারিত আলোচনা করলেন। তারপর বললেন, আমাদের ইউনিটে কিছু সিভিলিয়ান লোকও কাজ করে। আপনি কখন থেকে কাজ শুরু করতে চান মেজর ঘোষ? সত্যি কথা বলতে কি, দিল্লিতেই আমার কাজ শুরু হয়ে গেছে, কিন্তু কাজের কথা শুরু করার আগে আমার অন্য ধরনের কিছু খবর চাই। যথা? চেঙ্গেল শহরটা এখান থেকে কত দূর? প্রায় 10 মাইল হবে। আমাদের ইউনিট থেকে চেঙ্গেল পর্যন্ত শুধু একটা রোড লিংক আছে। পোস্ট অফিস? হেড পোস্ট অফিস আছে, চেঙ্গেল এক্সটেনশন কাউন্টার। শুনেছি এখানে একটা হাসপাতাল আছে, সেটা কোথায়? চেঙ্গেলে। এক্সকিউজ মি মিস্টার মেজর ঘোষ, চেঙ্গেল হাসপাতাল সম্বন্ধে আপনার ইন্টারেস্ট কি মিস শারদা কৃষ্ণমূর্তির জন্য? ইলেকট্রিক শক খাওয়ার মতো চমকে উঠল অলোক, এবং দেখা গেল কর্নেল চ্যাটার্জি সেই চমকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন। বললেন, দেন আই এম রাইট। তাহলে আপনি ফার্দার ইনফরমেশনের জন্য জানাচ্ছি, মেজর ঘোষ, আমাদের নিহত সিকিউরিটি অফিসার মেজর নায়ার খুব ঘনিষ্ঠ ছিল মেয়েটির। প্রায় দুজনকে একসঙ্গে দেখা যেত। সেই জন্য আপনাকে বলছি, মিস শারদা কৃষ্ণমূর্তিকে সবসময় দূরে দূরে রাখবেন। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ স্যার। এইবার আসল কথাটায় আসা যাক। তার আগে চলুন ডিনারটা সেরে ফেলা যাক। সেখানে অন্যান্য অফিসারের সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। আসুন। কর্নেল চ্যাটার্জির সঙ্গে অফিস ঘরের বারান্দায় এলো অলোক। এই ইউনিটের প্রতিটি বাড়ি একতলা। বাড়ির মেঝে এবং মেঝে থেকে দেওয়ালের উচ্চতা 3 ফুট পর্যন্ত পাকা, অর্থাৎ ইট ও সিমেন্ট দিয়ে গাঁথা। বাকি দেওয়াল কাঠের তৈরি, ছাদ টিনের। অবশ্য পাকা বাড়ি মাত্র 4খানা। অফিসের কাজের জন্য 2খানা, আর বাকি রয়েছে 2খানা, আর বাকি 2খানা মেস। একটাতে অফিসারদের আর অন্যটা সাধারণ সৈনিকদের। থাকবার ব্যবস্থা তাঁবুতেই। এ বিষয়ে অফিসার ও জওয়ানদের মধ্যে কোনো তফাৎ নেই। ইউনিটে নিজস্ব জেনারেটর আছে। জেনারেটর চলে সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত, তারপরেই বন্ধ করে দেওয়া হয়। অবশ্য কমিউনিকেশনের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, সেটা 24 ঘন্টায় চালু থাকে। বারান্দায় দাঁড়িয়ে আরও কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল অলোক। অল্প চাঁদের আলোয় তাদের চোখে পড়ল সামনের দূরে ছোট বড় অসংখ্য পাহাড় রয়েছে। অতিকায় জীবের মতো বিরাট বপু নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেন সেগুলো। চারিদিকে নিস্তব্ধ।
শুধু দূর থেকে ভেসে আসছে জেনারেটরের একটানা গুমগুমানির আওয়াজ। অলোক যেন নিজেকে ভুলে গেল। রাতের নেফা সত্যিই রহস্যময়ী। কর্নেল চ্যাটার্জি বললেন, লেটস গো মেজর ঘোষ। আই এম সরি স্যার, পাহাড়গুলো এত ভালো লাগছিল। আপনি কি কবিতা টবিতা লেখেন নাকি? না না, না না, এতে লজ্জা পাওয়ার কি আছে? এককালে আমারও ওসব বাতিক ছিল। মিনিটখানেকের মধ্যে দুজনেই মেসে পৌঁছে গেল। অন্যান্য অফিসাররাও ততক্ষণে এসে গেছে। কর্নেল চ্যাটার্জিকে দেখে সবাই একসঙ্গে উঠে দাঁড়ালো। সবাইকে বসতে বলে চ্যাটার্জি বললেন, আপনাদের আলাপ করিয়ে দিই, ইনি হলেন আমাদের নতুন সিকিউরিটি অফিসার মেজর ঘোষ। তারপর একে একে পরিচয় করিয়ে দিতে লাগলেন। ক্যাপ্টেন স্যানিয়াল, মেডিকেল অফিসার ইত্যাদি ইত্যাদি। সকলের সঙ্গে হাসি মুখে করমর্দন করল অলোক। মেজর দেশপাণ্ডে বললেন, আপনি কি দিল্লি থেকে আসছেন ঘোষ? হ্যাঁ, কেন বলুন তো? না না, এমনি জাস্ট কিউরিয়াসিটি। কারণ আমিও দিল্লি থেকে এই জঙ্গলে এসেছি, সেই জন্যেই যারা ওই দিল্লি থেকে এখানে আসে তাদেরকে আমার খুব আপনজন বলে মনে হয় আর কি। আই সি। মেজর দেশপাণ্ডের মুখখানা মনের মধ্যে এঁকে নিল অলোক। ডিনার শেষ হয়ে যাওয়ার পর কর্নেল চ্যাটার্জির সঙ্গে তার অফিস করে এসে হাজির হলো অলোক। বাইরে তখন বৃষ্টি শুরু হয়েছে। চ্যাটার্জি সাহেবের কথায় জানা গেল এখানে প্রায় সারা বছরই নাকি বৃষ্টিপাত হয়। কখনো কখনো এমনও হয় যে দিন 15 ধরে সূর্যের মুখই দেখা যায় না। অফিস ঘরের দরজা বন্ধ করে কোমরের বেল্ট খুলতে খুলতে চ্যাটার্জি বললেন, এইবার বলুন, আপনার আর কি জানার আছে? দলিলটা কোথায় আছে? মেজর ঘোষ, আমার ওপর অর্ডার আছে আমি যেন সর্বতোভাবে আপনাকে সাহায্য করি। আপনার সঙ্গে আমার সম্পর্ক ওসি এবং জুনিয়র অফিসারের নয়। এই কাজের ব্যাপারে আপনার ইচ্ছাই শেষ কথা। সেক্ষেত্রে আমাকেও আপনার আদেশ মতো কাজ করতে হবে, এই রকমটাই নির্দেশ। এখন কথা হলো, বর্তমানে দলিলটা নিরাপদেই আছে। আপনি কি এখনই ওটা চান? না, এই মুহূর্তে নয়। দলিলটা সম্বন্ধে আরও কিছু কথা আপনাকে জানাই তাহলে। ওটা আমার হাতে আসার পর আমার প্রধান চিন্তা হয় ওটাকে কোথায় রাখা যায়। অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম মাটির মধ্যে পুঁতে রাখবো। একদিন গভীর রাতে আমার অফিসের সামনে নিজে হাতে 1 ফুট গভীর একটা গর্ত খুঁড়লাম। তারপর কি মনে হতে গর্তের মধ্যে ওটা না রেখে গর্তটা আবার বুঝিয়ে নিজের ঘরে ফিরে এলাম। আপনি শুনলে অবাক হবেন ঘোষ, পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলাম গর্তটা আবার কে যেন খুঁড়ে রেখেছে। অর্থাৎ আপনি বলতে চান দলিলটা ওখানে থাকলে সেই রাত্রেই চুরি হয়ে যেত? নিশ্চয়ই। অর্থাৎ শত্রুপক্ষ সবসময় আপনার উপর নজর রেখেছে? এক্স্যাক্টলি। তারপর থেকে দলিলটা আমি স্টিল আলমারির মধ্যে বন্ধ করে রাখতাম। কিন্তু একদিন রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুমের ঘোরটা কাটতে অনুভব করলাম আমার কপালে একটা ঠান্ডা জিনিসের স্পর্শ। আর চোখে তাকিয়ে দেখলাম স্টিল আলমারির কাছে একটা পেন্সিল টর্চের আলো নড়াচড়া করছে। আর কানের কাছে কে যেন ইংরেজিতে বলল, একদম নড়াচড়া করবেন না, তাহলে এক গুলিতে তোমার খুলি উড়িয়ে দেব। ফলে আমারই চোখের সামনে ওরা দলিলটার ফটো তুলে নিয়ে চলে গেল। পরদিনই ম্যাটারটা আমি হেডকোয়ার্টারে রিপোর্ট করি। এই পর্যন্ত বলে চ্যাটার্জি একটু থামলেন। একসময় দপ করে ঘরের আলোটা নিভে গেল। চকিতে পকেটের মধ্যে হাত ঢোকালো অলোক। ব্যাস, 10টা বেজে গেল, জেনারেটর অফ করে দিল। অলোক আশ্বস্ত হলো, ভালো করে কান পেতে শুনল। জেনারেটরের একটানা গুমকুমানির আওয়াজ এখন আর শোনা যাচ্ছে না। চ্যাটার্জি বলতে লাগলেন, এরপর থেকে আমি আরো সাবধানী হয়ে গেলাম। দলিলটা আলমারি থেকে সরিয়ে একটা অন্য জায়গায় রাখলাম, আর আজ পর্যন্ত সেটা সেখানেই নিরাপদে আছে। ঘরের অন্ধকারটা যেন অসহ্য লাগছে অলোকের। জানালা দিয়ে বাইরের প্রকৃতি যেন আরও উজ্জ্বল, আরও মোহময়ী লাগছে। এই ইউনিটের সিকিউরিটি কতখানি নিরাপদ? 100%। অর্থাৎ বাইরে থেকে ভেতরে ঢোকা বা ভেতর থেকে বাইরে যাওয়া সকলের অজান্তে সম্ভব নয়, কেমন? এক্স্যাক্টলি। অর্থাৎ সেদিন রাত্রে যারা আপনার ঘরে ঢুকেছিল দলিলের ফটো তুলতে, তারা আমাদের ক্যাম্পের লোক হলেও হতে পারে, তাই না?
সেটাই আমার সবচেয়ে বড় দুর্ভাবনা ঘোষ। আমাদের এই ক্যাম্প, কিছু অফিসার, দুজন জেসিআর, মাত্র 100 জওয়ান, ওয়ার্কিং আওয়ার্সে আরো 10 জন সিভিলিয়ান। এদের মধ্যে কে বা কারা শত্রুপক্ষীয় দেশের সঙ্গে হাত মিলিয়েছে সেটা আমাদের খুঁজে বের করতেই হবে। চ্যাটার্জির কথা শেষ হওয়ার আগেই বিদ্যুতের মতো অলোক ছুটে গেল জানালার কাছে। তারপর পকেট থেকে রিভলভার বার করে দুবার ফায়ার করলো। নৈশ নিস্তব্ধতা খান খান হয়ে ভেঙে পড়ল রিভলভারের আওয়াজে। সচকিত হয়ে উঠল ছোট ইউনিট। বিস্মিত চ্যাটার্জি প্রশ্ন করলেন, কি ব্যাপার ঘোষ? আমার সঙ্গে আসুন। দরজা খুলে দ্রুত বাইরে বেরিয়ে এলো অলোক। পেছনে কর্নেল চ্যাটার্জি এগিয়ে গেল সামনের ছোট ময়দানটার দিকে। ময়দানের একাংশে সারি সারি তাঁবু, তার মধ্যে জওয়ানরা তখন বিশ্রাম করছিল। রিভলভারের আওয়াজে প্রায় সকলেই তাঁবুর বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। অলোক আর চ্যাটার্জি এগিয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে একটা জোরালো টর্চের আলো তাদের দিকে এলো। হোয়াট হ্যাপেন্ড স্যার? এনিথিং রং হিয়ার? গলা শুনে বোঝা গেল মেজর দেশপান্ডে, এবং তার কয়েক মিনিট পরে আবিষ্কার হলো ছোট একটা ঝোপের ধারে একটা দেহ পড়ে রয়েছে। একটা মানুষের মৃতদেহ। পিঠের ওপর 6 ইঞ্চি ব্যবধানে দুটো ক্ষত, প্রায় উলঙ্গ একটি মানুষ। মাথায় পালক গোছা বাঁশের মুকুট, দুকানে বড় বড় দুটো বালা, ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ, নিম্নাঙ্গে ছোট্ট একফালি কাপড় রয়েছে। চ্যাটার্জি বললেন, মাই গুডনেস, এরা কোথা থেকে এলো? একে? এখানকার জঙ্গলি আদিবাসী, অফিসারদের জুতো পালিশ করত, কিন্তু সন্ধ্যার পর ক্যাম্পের মধ্যে থাকার অনুমতি ছিল না। হাউএভার, চ্যাটার্জি মুহূর্তে অফিসার কমান্ডিংয়ে রূপান্তরিত হলেন। মেজর ঘোষ, আপনি এই ইউনিটের সিকিউরিটি অফিসার। ব্যাপারটা ইনভেস্টিগেট করে পরশু আমায় রিপোর্ট দেবেন। পরদিন বিকেল 4টের সময় কর্নেল চ্যাটার্জির ঘরে ডাক পড়ল অলোকের। ঘরে ঢুকে অলোক দেখল চ্যাটার্জি বাইরে বেরোনোর জন্য তৈরি। অলোককে দেখেই তিনি বললেন, আজ সারাদিন ইচ্ছা করেই আপনার সঙ্গে দেখা করিনি। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আপনার কান, চোখ আর হাতের অব্যর্থ নিশানার জন্য। কাল রাত্রে আমিও তো আপনার সঙ্গে ছিলাম, কিন্তু কই, আমার চোখে তো কিছু পড়েনি বা কানেও কিছু শুনিনি। সত্যি সত্যিই আমি গর্বিত যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় একজন যোগ্য অফিসারকে নির্বাচন করেছেন এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য। ধন্যবাদ স্যার। চলুন আজ বরং আপনাকে আশেপাশের কিছু জায়গা একটু ঘুরিয়ে দেখাই। তারপর সন্ধ্যা হলে যাব আদিবাসীদের উৎসবে, সেখানে লালা বাবাকেও দেখাবো। লাল বাবা? হ্যাঁ, লালা বাবা। এখানে যে উপজাতি বাস করে তাদের সর্দার পুরোহিত হলো ওই লালা বাবা। 98 বছর বয়স, কিন্তু এখনো যুবতী মেয়েগুলোর সঙ্গে সমান তালে নাচতে পারে। হ্যাঁ, বলতে বলতে দুজনে বাইরে দাঁড়িয়ে থাকা জিপের কাছে চলে এলো। জিপের ড্রাইভার অ্যাটেনশন হয়ে স্যালুট দিল। চ্যাটার্জি বললেন, আজ আর তোমাকে লাগবে না, তুমি বিশ্রাম করো। আরও একখানা স্যালুট দিয়ে ড্রাইভার প্রস্থান করল। অলোককে আহ্বান জানিয়ে চ্যাটার্জি স্বয়ং ড্রাইভারের আসনে এসে বসলেন। জিপ এগিয়ে চলল মেন গেটের দিকে। গেটের সামনে আসতেই প্রহরী হাত দেখিয়ে জিপ থামালো। জিপের ভেতরটা পরীক্ষা করে লম্বা একটা স্যালুট মারল। জিপ আবার এগিয়ে চলল সামনের চড়াইয়ের দিকে। অলোক দেখতে লাগলো চোখ মেলে। চারিদিকে শুধু সবুজের সমারোহ, চোখ জুড়িয়ে যায়। সামনের সূর্যটা পাহাড়ের কোলে নিজেকে লুকিয়ে ফেলার ইচ্ছে নিয়ে মিটিমিটি হাসছে, আর পাহাড়টাও সেই আনন্দে ক্ষণক্ষণে নিজের রং বদলাচ্ছে। ওপরের আকাশে রামধনু রঙের খেলা। আকাশে এত রঙের সমারোহ সমতল ভূমিতে দেখা যায় না। একই আকাশে জল ভরা মেঘ, আর তার সঙ্গে হোলির রঙে রাঙানো আকাশ। এ বুঝি শুধু নেফাতেই দেখা যায়। অলোক মুগ্ধ হয়ে গেল। জিপ চলেছে মন্থর গতিতে। এখন অলোকের বাঁ দিকে পাহাড় আর ডান দিকে খাদ। খাদের নিচে সরু একটা নদী বয়ে যাচ্ছে, খরস্রোতা পাহাড়ি নদী। নদীর কলকল আওয়াজ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। চ্যাটার্জি বললেন, ওই নদীটার নাম হলো ঘাই নদী। দারুণ স্রোত, আর মাইল 50 দূরে গিয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে। আমরা এখন কোথায় চলেছি? চেঙ্গেল শহরের দিকে। জিপ এগিয়ে চলল। কিছু কিছু সমতল জমিতে ধানের চাষ করা হয়েছে। আশেপাশে কিছু কুঁড়েঘরও নজরে পড়ল। নিচু মাটির দেওয়াল, চালে লম্বা লম্বা ঘাস চাপানো। অলোক অবাক বিস্ময় দেখল এখানকার আদিবাসীরা সত্যিই এখনও অসভ্যই রয়ে গেছে। পুরুষদের পরনে কৌপিন ছাড়া আর কিছুই নেই।
আর মেয়েরা একটা লুঙ্গি জাতীয় কাপড় বুকে বেঁধে রাখে, সেটাই হাঁটু পর্যন্ত ঝুলতে থাকে। মায়েরা তাদের পিঠের ওপর একটা কাপড়ে বাচ্চাকে বসিয়ে রাখে। দোলার মতো নিশ্চিন্তে বসে থাকে বাচ্চারা, পড়ে না। জিপটা আরও কিছুটা আসার পর একটা জায়গায় তিনি থামিয়ে দিলেন। তারপর বললেন যে এখান থেকে আমাদের হেঁটেই যেতে হবে। পাকা রাস্তা থেকে নেমে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলো দুজনে। সবে সন্ধ্যা নামছে সেখানে। অলোকের বেশ ভালো লাগলো। আলো আবছাদারির মাঝখানে এভাবে হেঁটে যেতে খুবই ভালো লাগছিল অলোকের। কিছুটা যাওয়ার পরই যেন একটু গুম গুম করে আওয়াজ শোনা গেল। আরও 5 মিনিট হাঁটার পর দেখা গেল জঙ্গলের মাঝখানে কিছু জায়গা পরিষ্কার করে নেওয়া হয়েছে। 4-5 ফুট ছাড়া একটা করে মশাল মাটিতে পোতা রয়েছে, আর তারই আলোয় জায়গাটা আলোকিত। দেখা যাচ্ছে জনা 50 স্ত্রী ও পুরুষ ইতস্ততভাবে চলাফেরা করছে। অকস্মাৎ যেন মাটি ফুঁড়ে একজনের আবির্ভাব হলো তাদের সামনে। ন্যাড়া মাথা, দোকানে বড় বড় দুটো বালা, সারা মুখ বলি রেখায় ভরা। হঠাৎ দেখলে যেন শিউরে উঠতে হয়। অবদ্ধ ভাষায় একবার চিৎকার করে উঠল লোকটা। অলোক যেন ভয় পেয়ে গেল এবং আশ্চর্য হয়ে লক্ষ্য করল কর্নেল চ্যাটার্জিও সেই রকম ভাষায় কি যেন বললেন। এরকমই কথোপকথন মিনিট দুয়েক চলল। তারপর লোকটা হাসতে লাগলো। সে কি বিভৎস হাসি! অলোকের শিরদাঁড়া দিয়ে যেন ঠান্ডা একটা স্রোত বয়ে গেল। তারপর লোকটা হাততালি দিয়ে দুজনকে ডেকে এগিয়ে চলল। চ্যাটার্জি বললেন, এই হলো লালা বাবা, এদের সর্দার। লালা বাবার উদ্দেশ্যে একটা কাঠের কুড়ির ওপর বসলো দুজন। চ্যাটার্জি বললেন, প্রতি পূর্ণিমাতেই এদের এই উৎসব হয়। ওদিকে বাজনার আওয়াজ তীব্র হয়ে উঠল। লালা বাবা চিৎকার করে উঠল একবার। সঙ্গে সঙ্গে মেয়ে ও পুরুষের দল নাচ শুরু করলো। কিছুক্ষণ নাচ চলার পর জঙ্গলের ভেতর থেকে একটা গানের কলি ভেসে এলো। সেই গানের সুর যেন চমকে দিল অলোককে। দেখা গেল নাচের ভঙ্গিমায় একটি মেয়ে এগিয়ে আসছে। মশালের আলোয় তাকে দেখা গেল। মেয়েটি অপূর্ব। মেয়েটি গানের তালে তালে বাজনা শুরু হলো। চ্যাটার্জি বললেন, এই হলো হীরা, লালা বাবার মেয়ে। মেয়েটি যখন নাচতে নাচতে আরও কিছুটা কাছে এগিয়ে এলো, অলোকের যেন নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল হীরার দিকে। মাথার মধ্যে একটা যন্ত্রণা, বুকের ভেতরটা যেন ফেটে পড়তে চাইছে। অলোক পাথরের মতোই বসে রইল। চোখের পলক যেন আর পড়ে না। নাচতে নাচতে হীরারও দৃষ্টি পড়ল তার উপর একবার। চোখ ঘুরিয়ে নিল। পর মুহূর্তেই আবার তাকালো। আবার নাচের তালে তালে কেটে গেল তার। গানের সুর ভুল হয়ে গেল। কতক্ষণ? সময়ের হিসাবে 2-4 সেকেন্ডের বেশি নয়, কিন্তু তার মধ্যে যা হওয়ার হয়ে গেল। হীরা নাচ গান থামিয়ে রুদ্ধশ্বাসে দৌড় দিল ঘন জঙ্গলের দিকে। আর অলোকের মুখ থেকে শোনা গেল একটা বুক ফাটা আর্তনাদ, মিলাই। তারপর তার জ্ঞানহীন দেহটা লুটিয়ে পড়ল চ্যাটার্জির কোলে। চ্যাটার্জি বললেন, আমি এই ইউনিটের প্রতিটা ইঞ্চি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মাইক্রোফিল্মের সন্ধান কোথাও পাইনি। কিন্তু এটা কি ঠিক যে তারা দলিলটার ফটো তুলতে সমর্থ হয়েছে? তা না পারলে সেদিন ওরা আমাকে জীবিত ছেড়ে দিত না। মেজর নায়ারের মৃত্যু সম্বন্ধে আপনার কি ধারণা? আমার ধারণা মেজর নায়ার শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছিল। তারপর কোনো কারণে বনিবনা না হওয়ার জন্য তাকে হত্যা করা হয়। মাইক্রোফিল্মটা যে এখনও ক্যাম্পের মধ্যেই রয়ে গেছে সেই সম্বন্ধে আপনি নিশ্চিত হলেন কি করে? মাইক্রোফিল্মটা যদি ওরা পেয়ে যেত, তাহলে আমার ধারণা ওরা এখান থেকে চলে যেত বা আমাদের ইউনিটের ব্যাপারে আর নাক গলাতো না। কিন্তু দিল্লিতে আপনাকে ভয় দেখানো আর পরশু রাতে একজন আদিবাসীর আড়ি পেতে আমাদের কথা শোনার চেষ্টা, এইসব দেখেই মনে হচ্ছে ওরা এখনো কিছু পায়নি হাতে। আরও কিছুক্ষণ নিজেকে চিন্তার গভীরে ডুবিয়ে রাখল অলোক। মাইক্রোফিল্ম আর সামরিক দলিল, যার সঙ্গে তার মাতৃভূমি ভারতবর্ষের নিরাপত্তার প্রশ্ন জড়িত। দলিলটা অবশ্য নিরাপদেই রয়েছে, কিন্তু দলিলটাকে সঙ্গে নিয়ে এখান থেকে সোজা দিল্লি চলে যাওয়া এবং মিস্টার মালহোত্রার হাতে তুলে দেওয়া, ব্যাপারটা নিশ্চয়ই অতটা সহজ নয়। তাহলে অলোক ঘোষকে বিশেষ করে এখানে পাঠানোর কোনো প্রয়োজনই পড়তো না। কিন্তু কাজটা ঠিক কতখানি কঠিন? এখান থেকে দলিল ও মাইক্রোফিল্ম নিয়ে যাওয়ার সময় শত্রুপক্ষ ঠিক কতখানি বাধা দেওয়ার চেষ্টা করতে পারে ভাবতে লাগলো অলোক। কিছুটা হয়তো অনুমানও করতে পারল, কিন্তু বেশিরভাগ ব্যাপারটা রয়ে গেল অন্ধকারেই। অলোক ঈষৎ মাথাটা নিচু করে চ্যাটার্জিকে বলল, স্যার, কিছু মনে করবেন না। কর্তব্যের খাতিরে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই।
আপনি যে কাজের দায়িত্ব নিয়ে এখানে এসেছেন তার জন্য একটা কেন, প্রয়োজন হলে 1000টা প্রশ্ন করবেন। আপনার সঙ্গে আমার সম্পর্ক শুধুমাত্র ওসি আর সাবঅর্ডিনেট অফিসারের নয়, তার চেয়েও বেশি। বলুন বলুন, আপনি কি জানতে চান? আপনি মানে আপনাকে ঠিক কতখানি বিশ্বাস করতে পারি? সঙ্গে সঙ্গে বাঁ হাতের 3টে আঙুলে একটি বিশেষ মুদ্রা করলেন চ্যাটার্জি। অলোকের মুখে স্বস্তির হাসি ফুটল। এই মুদ্রা প্রদর্শনকারী তার বন্ধু। স্যার, আপনাকে একটা কাজ করতে হবে। এটা কেন করছি সেটা পরে বলবো। বলুন কি কাজ? এই দলিলের ব্যাপারটা আর কে কে জানেন? সাধারণ জওয়ানদের বাদ দিলে প্রায় সবই, কারণ আমাদের ইউনিটের কাজটাই তাই। আপনি সমস্ত অফিসার আর জেসিওদের জানান যে আমি মাইক্রোফিল্মটা খুঁজে পেয়েছি এবং সেটা এখানে রাখা নিরাপদ নয়। তাই আজ বিকেলেই আমি বাই রোড চেঙ্গেলে যাব। সেখানে মাইক্রোফিল্মটা নিরাপদে রাখার ব্যবস্থা করব। আর আপনি আমার জন্য একখানা জিপ আর 2 জন সশস্ত্র প্রহরীর ব্যবস্থা করবেন, যারা আমার সঙ্গে চেঙ্গেল পর্যন্ত যাবে। আপনি কি সত্যি মাইক্রোফিল্মটা খুঁজে পেয়েছেন? এখনও পাইনি, তবে আসল কাজে নামার আগে একটা এক্সপেরিমেন্ট করে নিতে চাই। বেশ, তাই হবে। আজ লাঞ্চের সময় আমি সমস্ত অফিসারদের জানিয়ে দেব। আরেকটা কথা, যদি আমি সন্ধ্যা 7টার মধ্যে ফিরে না আসি তাহলে আমার খোঁজ করবেন। চ্যাটার্জিকে আর কোনো প্রশ্ন করবার অবকাশ না দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। বেরিয়ে গেল আরও অনেক ভাবনা নিয়ে। বিকেল 4টের সময় অলোকের তাঁবুর সামনে জিপ এসে দাঁড়ালো। একজন ড্রাইভার আর 2 জন সশস্ত্র জওয়ান, দুজনের কাঁধেই 2খানা স্টেন এমসি ঝুলছে। অলোক তৈরি হয়েই ছিল। ব্রেকফাস্টটা সেরে নিয়ে জিপে উঠে বসলো ড্রাইভারের পাশের আসনে। জিপ ছুটে চলল মেন গেটের দিকে। ডিউটি ঘাটে নিয়মমাফিক গাড়িটা পরীক্ষাও করলো। তারপর গাড়ি আবার এগিয়ে চলল। কিছুক্ষণ যাওয়ার পর রাস্তাটা ডান দিকে বাঁক নিয়েছে। দেখা গেল কালকের রাত্রির সেই মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, হীরা। পরনে কালকের পোশাক, চোখ মুখের ভাব আনমনা। একটা ঘাস নিয়ে দাঁতে করে ছিঁড়ছে। অলোকের শরীরটা যেন অবশ হয়ে এলো। বুকের মধ্যে দামামা বাজতে শুরু করলো। ড্রাইভারকে নির্দেশ দিল ওই মেয়েটির কাছে গিয়ে জিপটা থামাতে। জিপটা এগিয়ে চলেছে। অলোকের সময় যেন আর কাটছে না। অবশেষে একসময় ব্রেকটা ক্রসে গাড়িটা থেমে গেল। চমকে ফিরে তাকালো হীরা। 4 চোখের মিলন হলো। জিপের উপর অলোক, আর নিচে রাস্তার ধারে ঘাসের জঙ্গলে হীরা। জীবনে এই রকম ক্ষণ খুবই কম আসে, যেখানে সময় স্তব্ধ হয়ে থমকে দাঁড়ায়। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিমেষের মধ্যে মুছে যায় স্মৃতি থেকে। এমনকি নিজেকেই ভুলে যায় মানুষ। এটাই কি সেই ক্ষণ অলোকের জীবনে? অলোক কি ভুলে যাচ্ছে যে সে একজন মিলিটারি মানুষ? মেজর অলোক ঘোষ। গোলাগুলি বারুদ এই নিয়েই তার জীবন। এই ধরনের ভাবাবেগকে প্রশ্রয় দেওয়া তার উচিত নয়। অথবা ওই মেয়েটি, হীরা যার নাম, যে মিলিটারি দেখলে সামাজিক মানুষ 10 হাত দূর থেকে পথ হাঁটে, এই ধরনের এক মানুষকে এত তন্ময় হয়ে দেখবার কি আছে? অলোক আর হীরার জীবনে এটাই কি স্থাবর মুহূর্ত? কতক্ষণ সময় কেটে গেছে কে জানে। অলোক মোয়াচ্ছন্নের মতোই ডাকলো, মিলাই। কোনো সাড়া নেই। পাথর প্রতিমার মতো দাঁড়িয়ে রয়েছে হীরা। অলোকের আহান তার কানে গেল কিনা বোঝা গেল না। অলোক আবার ডাকলো, তবুও হীরা কিছুই বলল না। জিপের ড্রাইভার আর 2 জন প্রহরী অবাক বিস্ময়ে দেখল হীরা নামের অসভ্য মেয়েটা 2 চোখ দিয়ে জলের ধারা নেমে আসছে। অলোক আর নিজেকে ধরে রাখতে পারল না, জিপ থেকে নেমে পড়ল। অলোককে নামতে দেখে হীরার 2 ঠোঁট যেন থরথর করে কেঁপে উঠল কয়েকবার। শরীরটা যেন তুলে উঠল একবার, আর তারপর চিৎকার করে উঠল, না। সে পালিয়ে গেল জঙ্গলের দিকে। অলোকের মনে ঝড় বয়ে গেল। স্মৃতির হীরা আর মিলাই সব যেন একাকার হয়ে যায়। অতঃপর গাড়ি আবার এগিয়ে চলল। কিছুক্ষণ আগেই সূর্য ডুবে গেছে পাহাড়ের আড়ালে। সন্ধ্যা প্রায় আগত। তবে কি অলোকের ভুল হলো? লালকেল্লার আবছা অন্ধকারে সারদাকে দেখে সে যেই ভুল করেছিল, কাল রাত্রে মশারির আলোকে হীরাকে দেখেই কি তার সে একই ভুল হয়েছে? নাকি হীরা মিলাই? কিন্তু পশ্চিমবাংলার একটা মেয়ে যাকে ট্রাক ড্রাইভার জোর করে নিয়ে গিয়েছিল, তাকে নেফার চেঙ্গেল নামক জনপদে আদিবাসীদের মধ্যে দেখা যাবে? অলোক যেন একটু বেশি কল্পনা করে ফেলছে। এ যে রূপকথার গল্পকেও ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এমন কি ঘটে না? তাহলে মিলাই এখন কোথায়? তাকে দেখে, তার মুখে মিলাইয়ের ডাক শুনে
হীরার চোখে জল আসে কেন? অলোকের মনে ঝড় বয়ে গেল। স্মৃতির হীরা আর মিলাই সব যেন একাকার হয়ে যায়। হঠাৎ একটা তীব্র আওয়াজের সঙ্গে সঙ্গে জিপটা যেন একদিকে হেলে গিয়ে খাড়া পাহাড়ের গায়ে ধাক্কা মারল। আর কিছু বোঝার আগেই অলোক ছিটকে মাটিতে পড়ে গেল। দেখল চারিদিকে জনাদশেক লোক বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছে। নেফার জঙ্গলে তখন অন্ধকার। মুহূর্তে অলোক ফিরে এলো বাস্তব জগতে। তার পরনে সৈনিকের পোশাক। নিমেষের মধ্যে ডান হাতখানা পকেটের মধ্যে ঢুকিয়ে পিস্তলটা বের করে আনলো, কিন্তু গুলি চালাবার আগেই তার মাথায় একটা প্রচণ্ড আঘাত। সে লুটিয়ে পড়ল। যখন জ্ঞান ফিরল তখন চারিদিকে অন্ধকার। মাথায় অসহ্য যন্ত্রণা অনুভব করল অলোক। তারপর একটু চোখ মেলে নড়বার চেষ্টা করতেই বুঝতে পারল যে তার হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধা। চোখ মেলে তাকালো অলোক। ঘরটা একেবারে অন্ধকার নয়, নীল আবছা আলোয় সবই পরিদৃশ্যমান। শুয়ে শুয়েই চারিদিকে তাকালো অলোক। একটা ঘর না বলে গুহাই বলা উচিত। কান পেতে শোনার চেষ্টা করল সে। মৃদু শব্দ ভেসে আসছে। শব্দটা কিসের সেটা কিন্তু বুঝতে পারল না। অলোক বুঝতে পারল শত্রুর হাতে সে বন্দী। হঠাৎ পাশ থেকে কে যেন বলে উঠল হিন্দিতে, এই যে মেহমানের জ্ঞান ফিরে এসেছে, চলো কর্তার সঙ্গে মোলাকাতটা সেরে আসবে। ঘাড় ফিরিয়ে অলোক দেখল একজন কুৎসিত দর্শন মানুষ ঘরের কোণে বসে আছে। অলোকের সঙ্গে চোকাচোকি হতে বিশ্রীভাবে হেসে উঠল সে। তারপর এগিয়ে গিয়ে তার হাত ও পায়ের বাঁধনটা খুলে দিল। এবার চলো সোজা সামনের দিকে, কোন রকম কায়দা করার চেষ্টা করো না, আমার পকেটে কিন্তু রিভলভার আছে। অলোক উঠে দাঁড়ালো। মাথাটা অসহ্য ভারী। দেওয়াল ধরে কোনো রকমের টাল সামলে নিল অলোক। তারপর এগিয়ে চলল সামনের দিকে। গলির মধ্যে একটা রাস্তায় এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে চলেছে। লোকটার নির্দেশ মতো চলতে লাগলো অলোক। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা বড় ঘরে এসে উপস্থিত হলো অলোক। দেখল তার সামনে জোনাচারেক লোক চেয়ারে বসে রয়েছে। এক পলক তাদের দিকে তাকিয়ে অলোক দুটো জিনিস লক্ষ্য করল। ওই চারজনের মধ্যে একজন হচ্ছে লালা বাবা, আর অন্য একজনের মুখে মুখোশ। বাকি দুজনকে দেখলেই বোঝা যায় যে তারা ভারতীয় নয়। শয়তানের দৃষ্টিতে তারা অলোকের দিকে তাকিয়ে রয়েছে। মুখোশধারী বলল, আসুন মেজর ঘোষ, আপনাকে আঘাত করার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু কোনো উপায়ও ছিল না। এখন স্পষ্ট করে আপনার কাছ থেকে কয়েকটা কথা আমি জানতে চাই। অলোক কোনো জবাব দিল না। তার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। প্রথমত আদিবাসীদের সম্মানিত পুরোহিত লালা বাবা কেন শত্রুপক্ষদের সঙ্গে হাত মেলালো? আর ওই লোকটা যে মুখোশ পরে আছে, সে মুখোশটা পরে আছে কেন? লোকটা কি অলোককে নিজের মুখ দেখাতে চায় না? কারণ অলোক তাকে চিনে ফেলতে পারে। তবে কি ওই মুখোশধারী তার পরিচিত? মুখোশধারী বলল, মাইক্রোফিল্মটা কোথায়? অলোক এবারেও কোনো জবাব দিল না। আপনার সারা শরীর আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু মাইক্রোফিল্মটা কোথাও পাওয়া যায়নি। কোথায় রেখেছেন বলুন তো? কিছুক্ষণ সময় কেটে যায়। অলোকের চোখ তখন সারা ঘরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এক কোণে টেবিলের ওপর পোর্টেবল ট্রান্সমিটার রিসিভার রাখা রয়েছে, অর্থাৎ কমিউনিকেশনের ব্যবস্থা রয়েছে। মেজর ঘোষ, আপনি হয়তো ব্যাপারটার গুরুত্ব সঠিকভাবে বুঝতে পারছেন না। দিল্লিতে আমরা যে প্রস্তাব দিয়েছিলাম তা আপনি পালন করেননি, এটাই এর শাস্তি, আর সেটা হলো মৃত্যু। কিন্তু আপনাকে আমরা আরও একটা সুযোগ দিতে চাই। আসল দলিলটা বা মাইক্রোফিল্ম যেটা আপনি চেঙ্গেলে নিয়ে যাচ্ছিলেন, আমাদের সেটাই চাই। আপনারা যতই চেষ্টা করুন না কেন, আমাকে দিয়ে আপনাদের কোনো কাজই হবে না। কেন, অন্য কোনো পার্টি কি বেশি টাকা দিচ্ছে? অন্য কোনো পার্টি? আপনাদের মেজর নায়ারকে তো আরও একটা কান্ট্রির প্রস্তাব দিয়েছিল। বেশি লাভ করার জন্যই তাকে মরতে হলো। মেজর নায়ারকে তাহলে আপনারাই হত্যা করেছিলেন? কেন, সে বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? আপনি যদি আমাদের কথা না শোনেন তাহলে আপনার অবস্থাও কিন্তু মেজর নায়ারের মতোই হবে। আপাতত আপনি আমাদের বন্দী হয়ে থাকবেন, যতদিন না আমাদের প্রস্তাবে রাজি হচ্ছেন। অলোক মুহূর্তে মনস্থির করে ফেলল। কেউ কিছু বোঝার আগেই হঠাৎ পেছন ফিরে ছুটতে শুরু করলো। ব্যাপারটা এতই আকস্মিক ঘটল যেন ঘরের মানুষগুলো প্রথমত হতভম্ব হয়ে গেল। তারপর চিৎকার করে উঠল সে মুখোশধারী, পাকড়ো পাকড়ো উসকো! অলোক ছুটছে। লম্বা গলিপথ থেকেই মাঝে মাঝে এদিক ওদিক কিছু রাস্তা চলে গেছে। অলোক সোজা পথে না গিয়ে এগুলি ওগুলি দিয়ে ছুটতে লাগলো।
বেশ কিছুক্ষণ একটানা ছোটার পর পরিশ্রান্ত হয়ে থামলো অলোক। উত্তেজনায় বুকের ভেতরটা যেন ঢিপ ঢিপ করছে, হাঁপাতে লাগলো অলোক। আলো এখানে প্রায় নেই বললেই হয়। ইন্ডিয়ান আর্মির পোশাক পরা অলোক ঘোষকে এখন কেউ সহজে দেখতে পাবে না। কান পেতে শোনার চেষ্টা করলো অলোক, না, কেউ তাকে অনুসরণ করে এদিকে আসতে পারেনি। ওপরের দিকে তাকালো অলোক, আকাশও দেখা যাচ্ছে না, অর্থাৎ অলোক এখন গুহার মধ্যেই রয়েছে। গুহার মধ্যে থাকার অর্থ সে শত্রুপুরীর মধ্যে বিচরণ করছে। কি করা যায়, কিভাবে পালানো যায় এখান থেকে? অচেনা অজানা জায়গা, কেউ তাকে সাহায্য করার নেই। অলোক নিজেকে খুব অসহায় বোধ করল। মেজর অলোক ঘোষ। কে যেন পাশ থেকে তার নাম ধরে ডেকে উঠল। নিঃশ্বাস বন্ধ হয়ে গেল অলোকের, আর বাঁচবার কোনো উপায় নেই। মেজর অলোক ঘোষ, আপনি কোনো পালাবার চেষ্টা করবেন না। এই গুহাটা একটা গোলক ধাঁধার মতো, প্রতিটা গেটেই কড়া পাহারা আছে। আপনি শত চেষ্টা করলেও পালাতে পারবেন না। আপনাকে কথা দিচ্ছি, নিজে থেকে ধরা দিলে আপনাকে হত্যা করা হবে না। যেখানেই থাকুন না কেন, দেওয়ালের গায়ে কালো রঙের বোতাম দেখতে পাবেন, সেটা টিপুন, আর তাহলেই আমরা জানতে পারবো যে আপনি কোথায়। এতক্ষণে অলোক বুঝতে পারল তার আশেপাশে কেউ নেই। এই গুহার দেওয়ালে অসংখ্য লাউড স্পিকার ফিট করা আছে, আর সেখান থেকে কথাগুলো শুনতে পেল সে। অলোকের নিঃশ্বাস আবার স্বাভাবিক হয়ে এলো। অলোক পা টিপে টিপে হাঁটতে লাগলো। কিছুটা যাওয়ার পর এক জায়গায় একটা ছোট ফাঁক দেখতে পেল। সেখান থেকে নীল রঙের একটা আলোর রেখা রাস্তার উপর এসে পড়েছে। অলোক এগিয়ে গেল সেই দিকে। গুলগুলি দিয়ে ভেতরের দিকে তাকালো। একটা ঘর, গোলাবারুদ ও নানান ধরনের বন্দুক পিস্তলের ঘরটা ঠাসা। এদিকে একটা লোক চেয়ার টেবিলে বসে কি যেন লিখছে। এত গোলাবারুদ আর বন্দুকের আয়োজন কিসের জন্য? অলোক এগিয়ে চলল, কিন্তু পথ আর ফুরোয় না। এরকম সুড়ঙ্গ পথেই সে তখন থেকে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনোখান দিয়েও একটুখানি আকাশ দেখা গেল না। আকাশ, একটুখানি আকাশ। অলোকের প্রাণটা যেন হাহাকার করে উঠল। লাউডস্পিকারে আবার আওয়াজ ভেসে এলো। মেজর ঘোষ, আপনাকে আবার বলছি, আত্মসমর্পণ করুন, নইলে এর জন্য সারা জীবন আপনাকে অনুতাপ করতে হবে। অলোক এগিয়ে চলল। কতক্ষণ সময় কেটেছে কে জানে। সারা শরীর অসম্ভব ক্লান্ত লাগছে। হঠাৎ একটা টর্চের আলো তার গায়ে এসে পড়ল এবং সঙ্গে সঙ্গে চিৎকার শোনা গেল, পেয়েছি পেয়েছি। মুখোশধারী এগিয়ে এলো। উত্তেজনায় সোজা হয়ে দাঁড়িয়ে মুখোশধারীর নাক লক্ষ্য করে একটু খুশি মারল অলোক, এবং সঙ্গে সঙ্গে বাকি দুজন লোক জাপটে ধরল। নাক চেপে ধরে মুখোশধারী বলল, একে অপারেশন থিয়েটারে নিয়ে চল। লোক দুটো অলোককে হিড়হিড় করে টেনে নিয়ে চলল। কিছুটা যাওয়ার পর একটা দরজা খুলে তাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুখ থুবড়ে পড়ে গেল অলোক। দাঁতের আঘাতে নিচের ঠোঁটটা কেটেও গেল, রক্ত পড়ছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে। ঘরে সত্যি একটা অপারেশন থিয়েটার। দুহাতে দুটো চোখ রোগড়ে নিয়ে ভালো করে তাকালো অলোক। দেখলো টেবিলের ওপর একজন লোক শুয়ে রয়েছে, আর সাদা অ্যাপ্রন পরা একজন বিদেশি মানুষ ছুরি দিয়ে তার একখানা পা কেটে বাদ দিয়ে দিল, তারপর অন্য একটা পা। মিনিট দশেকের মধ্যেই অলোক দেখল টেবিলে শায়িত লোকটার দুখানা হাত আর দুটো পা নেই। শিউরে উঠল অলোক। পাশ থেকে মুখোশধারী বলল, ওই লোকটা আমাদের সঙ্গে একটু চালাকি করবার চেষ্টা করেছিল, তাই ওকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে ভেবো না আমরা ওকে মেরে ফেলবো না। তাকিয়ে দেখো, আমাদের ডাক্তার কত যত্ন করে ওর হাতে আর পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। 5 দিনের মধ্যেই লোকটা সুস্থ হয়ে উঠবে। তখন ওকে আমরা তোমাদের ক্যালকাটা বা দিল্লিতে ছেড়ে দেবো। ভিক্ষে করে ওর দিব্যি দিন চলে যাবে। অলোকের ইচ্ছে করছিল পা থেকে জুতো খুলে মুখোশধারীর মুখে ছুঁড়ে মারে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিল সে। শয়তানের সঙ্গে শয়তানি করবার এখনও সময় আসেনি। তাকে আরও কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মুখোশধারী বলল, তুমি যদি আমাদের কথা মতো কাজ না করো বা কোনো রকম চালাকি করবার চেষ্টা করো, তাহলে তোমার অবস্থাও ঠিক ওই রকমই হবে, মনে থাকে যেন। বলে সদর্পে মুখোশধারী ঘর থেকে বেরিয়ে গেল, আর স্থানুর মতো দাঁড়িয়ে রইল অলোক। ইতিমধ্যে লোকটার হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা হয়ে গিয়েছিল। বিদেশি ডাক্তার অলোকের দিকে ঘুরে দাঁড়ালো। চোখে চোখ পড়তেই সে একবার বিশ্রীভাবে হাসল, তারপর বলল, ডোন্ট ওরি, হি উইল বি অল রাইট উইদিন আ মান্থ অর 2। চলো, এখন ঘরে বন্দি হয়ে থাকবে। হেডকোয়ার্টারে তোমার ব্যাপারে খবর পাঠানো হয়েছে।
সেখান থেকে খবর না আসা পর্যন্ত বিশ্রাম করবে। চলো। অলোক দেখলো এটা সেই আগের লোকটা যে তাকে সঙ্গে নিয়ে মুখোশধারীর ঘরে পৌঁছে দিয়েছিল। কোনো কথা না বলে লোকটাকে অনুসরণ করলো অলোক। লোকটা তাকে পথ দেখিয়ে নিয়ে চলল। যেতে যেতে অলোক বলল, তুমি তো একজন ভারতীয়, তোমার লজ্জা করে না নিজের দেশের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে? একটা ঘরের মধ্যে অলোককে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিল সে। অলোক আবার বন্দি হলো। অলোক কি স্বপ্ন দেখছে? শত্রুপুরীতে বন্দি হয়েও কি স্বপ্ন দেখা যায়? অলোকের মনের মধ্যে সপ্তসুরের রাগিনী বেজে চলল। ভালো করে চোখ মেলে তাকাতেও তার ভয় হচ্ছে, যদি স্বপ্নটা মুছে যায়। সামনের ওই অনিন্দ সুন্দরীর পরিচিত মুখখানা যদি হাওয়ায় মিলিয়ে যায়। আধো ঘুম অন্ধকারে, আধো ঘুম আধো জাগরণের ছবিটাকে চোখের সামনে ধরে রাখলো অলোক। মিলাই, আমার মিলাই, কিন্তু কতক্ষণ? আবার একবার ধাক্কা খেলো অলোক। কে যেন তাকে হাত দিয়ে ঠেলছে। মুহূর্তের মধ্যে বাস্তবে ফিরে এলো অলোক। গুহার মধ্যে বন্দি অলোক। কিন্তু আশ্চর্য, স্বপ্নটা তো চোখের সামনে থেকে মুছে গেল না। ঘরের নীল আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে অলোকের সামনে বসে রয়েছে হীরা। হীরা নাকি মিলাই? অলোক কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই হীরার হাতটা তার মুখের ওপর এসে পড়ল। হঠাৎ হীরা তাকে কথা বলতে মানা করছে। অলোকের সারা শরীরে যেন স্বর্গীয় শিহরণ বয়ে গেল। কতদিন পরে সে তার মিলাইয়ের স্পর্শ অনুভব করল। হীরার হাতের ওপর অলোক তার হাত রাখল। চোখে চোখে হাতে হাতে কত কথারই আদান প্রদান হয়ে গেল দুজনের মধ্যে। অলোকের মনে হলো, এখন যদি ওই বিদেশি ডাক্তারের রোগীও তাকে হতে হয়, তাহলে তার আর কোনো আক্ষেপ থাকবে না। হীরা একটানে তার হাতটা ছাড়িয়ে নিল, তারপর ইশারায় তাকে অনুসরণ করতে বলল। অলোক উঠে দাঁড়ালো। হীরার পেছন পেছন এগিয়ে চলল সে। হরিণীর মতো ছুটে চলে হীরা, আর তৃষ্ণার্ত চাতকের মতো তাকে অনুসরণ করছে অলোক। কত গুহাপথ পার হয়ে গেল, চলার আর শেষ নেই। কিন্তু নিজেকে এতটুকু ক্লান্ত মনে হচ্ছে না অলোকের। এইভাবে সারা জীবন সে যেন হীরার সঙ্গে পথ চলতে প্রস্তুত। অবশেষে গুহাটা শেষ হলো। পাহাড়ের একটা ফাটল, যার পরিসর 1 ফুটেরও কম হবে, সেখান থেকে অনায়াসে হীরা বেরিয়ে গেল। অলোকও একটু চেষ্টা করে বেরিয়ে যেতে পারল। এতক্ষণে একটু আকাশ দেখা গেল। অলোকের মনে হলো সে যেন নতুন করে জীবন ফিরে পেল। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল অলোক। প্রকৃতির একটু হাওয়া আর একফালি নীল আকাশ দেখবার জন্য তার মনটা যেন আনচান করছিল এতক্ষণ। নেভার প্রকৃতিতে তখন উষা, রাত্রি শেষ হতে চলেছে, কিন্তু দিন এখনো শুরু হয়নি। অথচ তার আভাস মিলছে স্নিগ্ধ হাওয়ায়, শিশিরাসক্ত ঘাসে আর আকাশের নীলিমায়। হীরা পেছন ফিরে আবার হাতছানি দিয়ে ডাকলো অলোককে। অলোক আবার চলতে শুরু করলো। হাঁটু পর্যন্ত উঁচু উঁচু ঘাস, আর তার মধ্যে ছোট বড় নানা রকমের পাথর। রাস্তার চিহ্ন মাত্রও নেই। এরই মধ্যে স্বচ্ছন্দে হীরা ছুটে চলেছে। অলোকের বেশ অসুবিধা হলেও তার গতিতেও কিন্তু ছেদ পড়েনি। দুজন প্রায় ছুটেই চলেছে। পদে পদে শত্রুপক্ষের ভয়, ধরা পড়লে হয়তো দুজনকেই লাশ হয়ে লুটিয়ে পড়তে হবে এই পাহাড়ি জঙ্গলে। এইবার অলোক একটু বাস্তব চিন্তা শুরু করলো। হীরা কিভাবে শত্রুপক্ষের গুহায় এলো? তবে কি হীরা ওদের সঙ্গে হাত মিলিয়েছে? কপালে শিরা ফুলে উঠল অলোকের। তার মিলাই একজন দেশদ্রোহী। দিনের আলো একটু একটু করে ফুটছে, চারিদিক ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। অলোক দেখল হীরা উত্তরায়ের মুখে এগিয়ে চলছে ঘাই নদীর দিকে। অলোক পেছন ফিরে তাকালো, কেউ তাদের অনুসরণ করছে না। ঘাই নদীর কূলে এসে হীরা থামল। পরিশ্রান্ত হীরার বুক ফাঁপড়ের মতো ওঠানামা করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছায়ার নিচের দিকটা শিশিরা শক্ত। হীরার কাছে অলোকও থামল। হীরা হিন্দিতে বলল, এই নদীটা পার হয়ে আরো মাইল খানেক হাঁটলেই তোমার ইউনিট দেখতে পাবে। আমি আর তোমার সঙ্গে যাব না, আমি এখান থেকে বাড়ি চলে যাব। তুমি আর দেরি করো না, চলে যাও। ওরা জানতে পারলে আমাদের দুজনকে মেরে ফেলবে। অলোক হীরার দিকে তাকিয়ে রইল, চোখের পলক আর পড়ে না। হীরা লজ্জায় সংকুচিত হয়ে গেল। মিলাই? হীরা যেন এবার একবার কেঁপে উঠল। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, मैं मिलाई नहीं, मैं हीरा हूँ। হীরা যেন আর সহ্য করতে পারছে না।
পালিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো। অলোক আবার বলল, মিলাই, এতদিন পরে তোমাকে আমি পেলাম, তবুও তুমি ধরা দেবে না? সারা শরীর যেন একবার থরথর করে কেঁপে উঠল। কাছে এলো অলোক, হীরার পিঠে একটা হাত রাখল। দেখল ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে। মিলাই, এত কষ্ট পাচ্ছ তুমি, তবু সত্যি কথা বলবে না? উচ্ছ্বাসিত কান্নায় ভেঙে পড়ল হীরা। তারপর বুক ফাটা কান্নায় আর্তচিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে বলে উঠল, মিলাই বলে আমার মধ্যে যে আর কোনো কিছু অবশিষ্ট নেই গো অলোকদা। বাঁধভাঙা জলের মতো অলোকের বুকে আছড়ে পড়ল অলোকের স্বপ্ন সুন্দরী মিলাই। তার কান্না, তার কথা নেফার প্রকৃতিতে যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। আমার যে আর কিছু নেই অলোকদা। তোমার মিলাই 12 বছর আগে মরে গেছে। তুমি কেন ডাকো বারবার ও নামে? আমি যে সব ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। অলোকের বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল। এত যন্ত্রণা, এত আনন্দ সে এইটুকু বুকে রাখবে কেমন করে? বুক যেন ফেটে যেতে চাইছে তার। নিজের চোখ দিয়েও দরদর করে জল গড়িয়ে পড়ছে। মিলাইয়ের কান্না সে কেমন করে থামাবে? এই যে এত বড় আকাশ, ধ্যান গম্ভীর পাহাড়, শ্যামল বনানী, তোমরা পারো না মিলাই? তোমরা পারো না মিলাইয়ের চোখে জল মোছাতে? একজন সামান্য প্রেমিক হয়ে অলোক তা কেমন করে পারবে? ভারতের পূর্ব সীমান্তে নেফার এক অখ্যাত নদীর কূলেই এই মিলন। এই যে দুটো প্রাণের মিলন, তার সাক্ষী কিন্তু রইল না। শুধু চোখের জলে দুজনের বুক ভেসে গেল। 12টা বছর যে মেয়েটি একদিন পশ্চিম বাংলার মাটি থেকে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পাওয়া গেল নেফার গভীর অরণ্যে। মিলাই, মিলাই, আর কেঁদো না, আর কেঁদো না তুমি। ওগো, আমি যে আর পারছি না। আমায় তুমি ধরে রাখো, আর আমাকে এভাবে হারিয়ে যেতে দিও না। কতক্ষণ সময় কেটে গেছে তা কেউই জানে না। অলোক যেন একটু প্রকৃতিস্থ হয়েছে। তখন ঘাই নদীর জলে সপ্ত রঙের খেলা। ঘাই নদীর জলে পা ডুবিয়েই মিলাই বলে চলেছে তার 12 বছরের কাহিনী। বম্বে রোডে তাকে অপহরণ করে নিয়ে গেল একদল শয়তান। তারপর কুকুর শেলের মতো তাকে ছিঁড়ে ছিঁড়ে খেলো। যখন প্রয়োজন ফুরিয়ে গেল, তখন গুপ্তচরগিরি করার জন্য বিদেশি শক্তির হাতে তাকে বিক্রি করে দিল। লালা বাবা এখানকার পুরোহিত হলেও সে হলো শত্রুপক্ষের একজন এজেন্ট। এখানকার মিলিটারিদের কাজকর্মের ওপর নজর রাখাই হলো তার প্রধান কাজ। এই রকম এজেন্ট এই সীমান্ত প্রদেশে অনেক রয়েছে। মিলাইকে লাল বাবার মেয়ে সাজিয়ে পাঠানো হয়েছিল এখানে, তাকে সাহায্য করবার জন্য। আমি জানি অলোকদা, তুমি আমাকে ঘেন্না করবে। আমি বিশ্বাসঘাতকতা করেছি নিজের মাতৃভূমির সঙ্গে, কিন্তু যেভাবে এরা আমার উপর নজর রেখেছে, এখান থেকে পালাতেও সাহস পাইনি। আত্মহত্যা করতে আমার বড় ভয় অলোকদা। নইলে যেদিন আমার দেহটা নিয়ে শয়তানগুলো চিনিমিনি খেলেছিল, সেদিনই শেষ করে দিতাম নিজেকে। তাহলে আমাকে আজ দেশদ্রোহী সাজতে হতো না। অলোক যেন এতক্ষণ নিজেকে ভুলে গিয়েছিল। মিলাইয়ের কথায় আবার ফিরে পেল নিজেকে। সে একজন সৈনিক, তার হাতে বিরাট একটা দায়িত্ব আছে। কিন্তু সে করবে কি? একদিকে দায়িত্ব, আর অন্যদিকে তার বুকের পাঁজর মিলাই। অলোক ডাকল, মিলাই। জল ভরা চোখে মিলাই অলোকের দিকে তাকালো। মিলাই, আজ আমার আর কোনো দুঃখ নেই। যেদিন থেকে তোমাকে হারিয়েছি, সেদিন থেকে আমার মধ্যে আর আমি ছিলাম না। সেই দুঃখে ঘর ছেড়ে মিলিটারিতে ঢুকেছি, কিন্তু এক মুহূর্তের জন্যেও তোমাকে ভুলতে পারিনি। আজ 12 বছর পর তোমাকে পেয়েছি। মরতে যদি হয় তাহলে দুজনে একসঙ্গে মরব, কিন্তু তার আগে আমরা আমাদের স্বপ্ন সার্থক করব। কি স্বপ্ন অলোকদা? এত শিগগিরই ভুলে গেলে? রূপনারায়ণের ধারে যে স্বপ্নের জাল রোজ আমরা বুনতাম, আমরা বিয়ে করব। বিয়ে? আজ আর তা হয় না অলোকদা। তোমাকে তো সব বললাম। আমি নষ্ট হয়ে গেছি অলোকদা। আমার কাছে তুমি আগের মতোই পবিত্র আছো মিলাই। আমিও তোমার সেই অলোকদাই আছি, কিন্তু তার আগে আমাদের অন্য কাজ আছে। জিজ্ঞাসা দৃষ্টিতে মিলাই তাকালো অলোকের দিকে। অলোক বলল, এতদিন ধরে তুমি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ, এবার তার একটু প্রায়শ্চিত্ত করতে হবে। বলো, রাজি? প্রায়শ্চিত্ত?
আমি যে কিছুই বুঝতে পারছি না। অলোকের প্ল্যানটা খুলে বলল মিলাইয়ের কাছে। মিলাই এখন থেকে সবসময় অলোককে সাহায্য করবে, কিন্তু শত্রুপক্ষকে কিছুতেই বুঝতে দেওয়া চলবে না। তারপর অলোকের কাজ শেষ হয়ে গেলে দুজন দেশে ফিরবে, বিয়ে করবে, ঘর বাঁধবে, তাদের স্বপ্ন সফল করে তুলবে। ওদিকে সূর্য আরও কিছুটা ওপরে উঠেছে, তার আলোয় খাই নদীর জল মাঝে মধ্যে হেসে হেসে উঠছে। মিলাই বলল, চলো এবার ওঠা যাক। ওরা নিশ্চয়ই এতক্ষণে সব জানতে পেরেছে, হয়তো তোমাকে খোঁজাখুঁজি করছে। এখানে বেশিক্ষণ থাকা নিরাপদ নয়। দুজনে হাত ধরাধরি করে উঠে দাঁড়ালো। ঘাই নদীর জলে যেসব পাথরগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছিল তাদের ওপর পা দিয়ে নদী পার হলো। তারপর গভীর জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চলল দুজনে। অলোক বলল, ওরা একটা মাইক্রোফিল্ম খুঁজছে, তুমি কিছু জানো ওই সম্বন্ধে? ওটা এখন আমার কাছে আছে। তোমার কাছে? তোমাদের মেজর নায়ার টাকার লোভে দলিলটার ফটো তুলেছিল। সেই সময় আরও একটি বিদেশি মেজর নায়ারের কাছে বিরাট অঙ্কের টোপ ফেলেছিল। ফলে নায়ার দোটানায় পড়ে গেছিল কার কাছে ফিল্মটা বিক্রি করবে, ঠিক করতে পারছিল না। ওদিকে দু দেশই ওকে শাসাচ্ছে। সেই সময় আমার সঙ্গে ওর একটু ঘনিষ্ঠতা হয়, বুঝতেই পারছো। তোমাদের অফিসারদের সঙ্গে ঘনিষ্ঠতা করে খবর বের করাটাই আমার কাজ। তখন মেজর নায়ার মাইক্রোফিল্ম আমার কাছে লুকিয়ে রাখে, আর ওদিকে দাম বাড়াবার চেষ্টা করতে থাকে। কিন্তু তার আগেই এ পক্ষের গুলিতে তাকে মরতে হলো। ফলে মাইক্রোফিল্মটা আমার কাছেই রয়ে গেল। তুমি তাহলে কেন এখনো ওটা ওদের হাতে তুলে দাওনি? তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সত্যি বলছি, নিজের দেশের সঙ্গে অতখানি বিশ্বাসঘাতকতা করতে প্রবৃত্তি হয়নি। মিলিটারি ইউনিটের একটু আধটু খবর আমি ওদেরকে দিয়েছি বটে, কিন্তু মাইক্রোফিল্ম শত্রুপক্ষের হাতে তুলে দেওয়া মানে দেশের সার্বভৌমত্বটাকে বিকিয়ে দেওয়া। তাই এখনো মনস্থির করতে পারছিলাম না। তোমার চাই? তাহলে তোমাকে ওটা দিয়ে দেব। হ্যাঁ, ওটা আমাকেই দিয়ে দিও, নইলে ওরা জানতে পারলে তুমি আবার বিপদে পড়ে যাবে। আবার কিছুটা সময় চুপচাপ কাটল। শুধু দুজনের পায়ের তলায় শুকনো পাতার মচমচানি। একসময় মিলাই বলল, এবার আমি যাই। তুমি এই পথ দিয়ে সোজা চলে গেলেই তোমার ইউনিটে পৌঁছাতে পারবে। মিলাইকে যেতে দিতে হবে, আবার তাকে চোখের আড়াল করতে হবে। ভাবতেই অলোকের বুকের ভেতরটা কেমন যেন ব্যথায় মোচড় দিয়ে উঠল। কিন্তু হায়, তবু তাকে যেতে দিতেই হবে। মিলাইয়ের হাত দুটো নিজের বুকের ওপর চেপে ধরে অলোক বলল, কথা দাও, আবার তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। রোজ বিকেলে রাস্তার ধারে আমার সঙ্গে দেখা করবে। কথা দিচ্ছি অলোকদা, তোমাকে না দেখে আমিই কি থাকতে পারবো? আমার মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই আমার কাজ শেষ হয়ে যাবে। আর কয়েকটা দিন আমি অপেক্ষা করব অলোকদা। দুজনে দুজনের দিকে আবেশবিহল চোখে তাকিয়ে রইল। একের হৃদয়ের স্পর্শ আর একজনের হৃদয়ে মিলিত হতে চাইছে। মিলাই বলল, লক্ষ্মীটি, এবার ছেড়ে দাও, আমাকে অনেক দূর যেতে হবে। ধীরে ধীরে হাতের বাঁধন শিথিল করে দিল অলোক। মিলাই অন্য রাস্তা ধরে জঙ্গলের মধ্যে মিলিয়ে যেতে লাগলো। যত দূর চোখ যায় অলোক দেখতে লাগলো। তারপর আর একসময় মিলাইকে দেখা গেল না। অলোক হাঁটতে লাগলো মিলাইয়ের নির্দেশিত পথে। 15 মিনিটের মধ্যেই সে ক্যাম্পের গেটে এসে পৌঁছলো। তাকে দেখে যেন গার্ডদের মধ্যে উত্তেজনা বয়ে গেল। একজন গার্ড টেলিফোন তুলে কাকে যেন ফোন করলো। অলোক সবিষয়ে লক্ষ্য করলো মিনিট 3 মধ্যেই একটা জিপ ভেতর থেকে তীব্র গতিতে এগিয়ে এলো গেটের দিকে। তারপর ক্যাচ করে তারপর সেখান থেকে নেমে এলো কর্নেল চ্যাটার্জি। আসুন মেজর ঘোষ, এ কি অবস্থা হয়েছে আপনার? আসুন আসুন আসুন, জিপে উঠে আসুন। অলোক উঠে বসলো। স্টিয়ারিং ধরলেন স্বয়ং চ্যাটার্জি। মুখ ঘুরিয়ে জিপ আবার ছুটে চলল ক্যাম্পের দিকে। চ্যাটার্জি বললেন, জানি আপনার এখন বিশ্রামের প্রয়োজন, কিন্তু তার আগে আপনাকে একটা জিনিস দেখাতে চাই। 2-3 মিনিটের মধ্যেই জিপ এসে তাঁবুর কাছে থামল। অলোক দেখল একজন প্রহরী সেখানে ডিউটি দিচ্ছে রাইফেল হাতে। চ্যাটার্জির সঙ্গে জিপ থেকে নেমে তাঁবুর মধ্যে প্রবেশ করল অলোক এবং দেখল সারি সারি 3টে মৃতদেহ মেঝের ওপর শোয়ানো রয়েছে। প্রত্যেকের দেহেই অসংখ্য গুলির আঘাতের চিহ্ন। চ্যাটার্জি বললেন, এরা হলো আপনার কালকের দুজন সশস্ত্র প্রহরী আর ড্রাইভার। এদের খুন করে আমার কাছে মৃতদেহগুলো ওরাই পাঠিয়েছে। সঙ্গে একটা চিঠিও ছিল, তাতে লেখা ছিল আপনার মৃতদেহ 2-4 দিনের মধ্যে
আমার কাছে ফেরত পাঠাবে। অলোকের মাথাটা নিচু হয়ে গেল। কালেরা তার সঙ্গেই ছিল, কিন্তু মেজর অলোক ঘোষ থাকা সত্ত্বেও এরা কেউ জীবিত হয়ে ফিরে আসতে পারেনি। এ লজ্জা রাখবে কোথায় অলোক? মৃতদেহগুলোর দিকে আবার তাকালো সে। পরম নিশ্চিন্তেই ঘুমিয়ে আছে তিনজন সৈনিক। চ্যাটার্জি বললেন, আপনি এখন গিয়ে বিশ্রাম করুন, পরে আপনার কাছ থেকে সব শুনব। নেফার বুকে আরও একটা রাত্রি নেমে এলো। ঘন কালো আকাশ, আর তার মাঝে রূপলি বিদ্যুতের আলোর রেখা মাঝে মধ্যে ঝিলিক দিয়ে যাচ্ছে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে সেই যে বৃষ্টি নেমেছে, এখনও তার বিরাম নেই। মনে হয় আকাশ ভেঙে পড়েছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা হাওয়া যেন গা শিরশির করে দেয়। কর্নেল চ্যাটার্জির অফিস ঘরে বসে আছে অলোক। দুজনেই গম্ভীর। অলোকের চোখের সামনে দুঃস্বপ্নের মতো ভেসে উঠছে সকালবেলার দেখা সেই সারি সারি মৃতদেহ। অলোক বলল, একটা বিরাট গ্যাং এই কাজটা করে চলেছে স্যার। ওদের সঙ্গে হাত মিলিয়েছে আমাদের দেশের বিশ্বাসঘাতকের দল। কাল রাত্রে যেটুকু বুঝেছি তাতে মনে হয় ওই পাহাড়টা একটা দুর্গ বিশেষ। আধুনিক ট্রান্সমিটার রিসিভার সহযোগে ওরা হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ রাখে। তাছাড়া ওদের কাছে প্রচুর আর্মস আর অ্যামুনিশনও আছে। ওদের অনেক ক্ষমতা। আমাদের আরও সাবধানে কাজ করতে হবে। তাহলে কিভাবে কাজ শুরু করা যায়? এখানে আসার পর ভেবেছিলাম যে দলিলটা নিয়ে যাওয়া খুব একটা কঠিন কাজ হবে না। এখন দেখছি আমাদের প্রতিরক্ষা মন্ত্রক ব্যাপারটার গুরুত্ব সত্যিই বুঝতে পেরেছিলেন। অলোক একটু থামল। বাইরে থেকে একটানা বৃষ্টির শব্দ ভেসে আসছে। কাল যে আমি মাইক্রোফিল্ম নিয়ে চেঙ্গেলে যাচ্ছিলাম, এই কথাটা কে কে জানতে পারে স্যার? কথাটা প্রথমে আপনি আমাকে বলেছিলেন, তারপর আপনার কথা মতো আমি লাঞ্চ আওয়ারের সমস্ত অফিসারদের জানাই। তাহলে শত্রুপক্ষ কেন আমাদের গাড়িকে আক্রমণ করলো? কি করে ওরা আমাদের প্রোগ্রামের কথা জানতে পারলো? তার মানে আপনি বলতে চান আমাদের মধ্যে কেউ একজন ওদের এজেন্ট? এক্স্যাক্টলি স্যার। আমি, আপনি এবং এই ইউনিটের অন্যান্য অফিসার, এদের মধ্যে কোনো একজন শত্রুপক্ষের গুপ্তচর। তাকে আমাদের খুঁজে বার করতেই হবে। একটা কথা মেজর ঘোষ, মাইক্রোফিল্মটা কি সত্যি সত্যি আপনি খুঁজে পেয়েছেন? না স্যার, তবে আমি জানি সেটা কোথায় আছে। কোথায় আছে সেটা? সেটা বর্তমানে নিরাপদেই আছে। কাল আমি ওই কথা বলে জিপ নিয়ে কেন বেরিয়েছিলাম জানেন? ওরা কতখানি ক্ষমতা সম্পন্ন সেটা জানতে। যেদিন সত্যিই আমি দলিল আর মাইক্রোফিল্মটা নিয়ে দিল্লি ফিরব, সেদিন কতখানি বাধা আসতে পারে ওদের তরফ থেকে, তাই জানবার জন্যেই কালকের প্ল্যানটা ঠিক করেছিলাম। দেখলাম আমার অনুমানটা মিথ্যে নয়। দলিল নিয়ে ওরা আমাকে এত সহজে ফিরে যেতে দেবে না। প্রচণ্ড বাধার সম্মুখীন হতে হবে আমাকে। কিন্তু মাইক্রোফিল্মের খোঁজ আপনি পেলেন কি করে? সে কথা আপনাকে পরে বলবো স্যার। তবে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে। বলুন। ওই যে লাল বাবার মেয়ে হীরা, ওকে ওর ইচ্ছা মতো আমাদের ক্যাম্পের মধ্যে আসবার অনুমতি দিতে হবে। এর সঙ্গে আমাদের অপারেশনের সম্পর্ক আছে, তাই এই অনুরোধ। কাজটা যদিও নিয়ম বিরুদ্ধ, তবুও আপনার কথা মতো ব্যবস্থা হবে। আর কিছু? লাল বাবাকে অ্যারেস্ট করার আদেশ চাই। কিন্তু তার প্রতিক্রিয়া কি হবে ভেবে দেখেছেন? এখানকার সমস্ত আদিবাসীরা ক্ষেপে উঠবে, হয়তো ওরা আমাদের ক্যাম্প আক্রমণ করে বসবে। জানি স্যার, কিন্তু লাল বাবাকে গ্রেপ্তার করলে ওদের একটা হাত পঙ্গু করে দেওয়া যাবে। এমনকি লাল বাবার কাছ থেকে আরও অনেক খবর জানা যাবে। বেশ, তাই হবে। কিন্তু দলিলটা দিল্লিতে নিয়ে যাবেন কি করে? ওটার একটা ব্যবস্থা করতে হবে। মোটামুটি একটা প্ল্যানও ছকে ফেলেছি, কিন্তু আমার কাজ শুধু দলিল আর মাইক্রোফিল্ম নিয়ে নয়। এখানে আসার পর থেকে একটা নৈতিক দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছে। সেটা হচ্ছে ওদেরকে সমূলে ধ্বংস করা। যাই হোক, সে সম্বন্ধে কাল ব্যবস্থা করা যাবে। ওকে স্যার, আজ চলি। গুড নাইট। গুড নাইট। অন্ধকারের মধ্যে বৃষ্টিতে ভিজতে ভিজতে অলোক চলে গেল। কর্নেল চ্যাটার্জি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দিলেন। তারপর একটা সিগারেট ধরিয়ে বিছানার উপর বসলেন। বাইরে বৃষ্টি সমান বেগে চলছে। একটানা একঘেয়ে আওয়াজ। সেই আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়লেন চ্যাটার্জি। ক্রমে রাত গভীর হলো। বৃষ্টি কমে এলো। আকাশে একটা দুটো তারাও ফুটে উঠল। নিশুতি রাতে সবাই তখন ঘুমে অচেতন। এমন সময় দেখা গেল একটা মূর্তি পা টিপে টিপে এগিয়ে আসছে কর্নেল চ্যাটার্জির দিকে।
বারান্দায় উঠে মূর্তিটা এদিক ওদিক তাকালো। তারপর যখন নিশ্চিন্ত হলো যে তাকে কেউ দেখছে না, তখন আস্তে আস্তে এগিয়ে এলো জানালার কাছে। দূরে একটা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠল। মূর্তিটা বিশেষ কায়দায় জানালাটা খুলে ফেলল। তারপর এক লাফে কর্নেল চ্যাটার্জির ঘরের মধ্যে পা দিল। চ্যাটার্জি তখন নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। নৈশ অতিথির কথা জানতেও পারলেন না। মূর্তিটা একটা টর্চ বের করে তার আলো চ্যাটার্জির মুখে ফেলল। একটু ঝুঁকে তার ঘুমের গভীরতা পরীক্ষা করল। তারপর এগিয়ে গেল চ্যাটার্জির পুজোর বেদির দিকে, যেখানে রাধাকৃষ্ণের মূর্তিটা রাখা আছে। চটপট মূর্তি দুটো পকেটের মধ্যে পুড়ে আবার জানালা টপকে বাইরে চলে গেল। চ্যাটার্জি কিছুই জানতে পারলেন না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কর্নেল চ্যাটার্জি সবিষয়ে লক্ষ্য করলেন তার পুজোর বেদি শূন্য। রাধাকৃষ্ণের মূর্তি আর সেখানে নেই। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল চ্যাটার্জির। যেমন ছিলেন সেই অবস্থাতেই হন্তদন্ত বাইরে বেরিয়ে এলেন। তারপর চিৎকার করে ডাকতে লাগলেন, মেজর ঘোষ, সর্বনাশ হয়ে গেছে। চ্যাটার্জির চিৎকারে প্রায় সমস্ত অফিসারেরা ঘুম ভেঙে বাইরে দাঁড়িয়ে এসেছিল। মেজর দেশপান্ডে জিজ্ঞাসা করলেন, হোয়াট হ্যাপেন্ড স্যার? এনিথিং রং? হোয়ার ইজ মেজর ঘোষ? আই ওয়ান্ট হিম ইমিডিয়েটলি। ততক্ষণে অলোকও বাইরে দাঁড়িয়েছে। দু চোখে তখনও তার ঘুমের রেশ। সর্বনাশ হয়ে গেছে ঘোষ, আমার রাধাকৃষ্ণের মূর্তি চুরি হয়ে গেছে, তার মধ্যে দলিলটা ছিল যে। সবিষয়ে ও বেদনায় হতভম্ব হয়ে গেল অলোক। ক্রমে ক্রমে জানা গেল দলিলটা লুকিয়ে রাখার জন্য চ্যাটার্জি নিজেই ছুরি দিয়ে কাঠের কৃষ্ণমূর্তির ভেতরটা ফাঁপা করেছিলেন। তারপর তার ভেতর দলিলটা লুকিয়ে রেখে নিচ থেকে কালা বন্ধ করে দিয়েছিলেন। সকলেই জানত যে কর্নেল চ্যাটার্জি একটু বেশি পরিমাণেই ঠাকুর ভক্ত, কিন্তু তা নয়, দলের নিরাপত্তার জন্যই তাকে ওই ভান করতে হয়েছিল। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রথম গল্পটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের নোটিফিকেশন যাতে কখনো মিস না হয় সেজন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেলও খোলা হয়েছে। চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।